তো এই পর্যন্ত ভিডিওগুলো দেখে বা ক্লাস করে কি অবস্থা আপনাদের? আপনাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করেন। যে কঠিন লাগতেছে নাকি সহজ হচ্ছে? ওকে। ক্লাসে অনলি 14 জন। আরেকবার লিঙ্কটা শেয়ার করি দেখি কি অবস্থা। আর মনে হয় কেউ আসবে না। তো আমরা শুরু করি নাকি? অলরেডি দেরি হয়ে গেছে অনেকক্ষণ। ওকে। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোর? ওকে। সীমিত লোকজন। লাস্টে গিয়ে কাউকে খুঁজে পাবো কিনা আল্লাহ পাক জানে। হুম, আমারই দেরি হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই। মেকআপ করে ফেলবো আমরা, সমস্যা নেই। তো এইখান থেকে প্রথমে আমরা এখন যেই লাস্ট আমরা দেখছিলাম। আচ্ছা, তো লাস্ট ক্লাসে যেই টপিকটা কভার করছি ওইটা হচ্ছে প্যানেলটা, তাই না? লাস্ট ক্লাস হয় নাই, বাট ওইটার ভিডিও দিয়ে দিয়েছিলাম, তাই না? ওইটা কি দেখছেন আপনারা সবাই নাকি মিস করছেন? ওকে। তো এইখান থেকে আমরা এখন ফটোশপে যে অ্যাডভান্স, আমরা তো কুইজ দিছি, কুইজের জন্য আলাদা একটা টপিক বানিয়ে দিয়ে দিয়েছিলাম। তো এখানে ফটোশপের অ্যাডভান্স যে কাজগুলো এখন শিখবো, আর এই অ্যাডভান্সের কাজগুলো টুলস দিয়ে শুরু করব। প্রত্যেকটা টুলসের যেই পার্টিকুলার টুলসের যে কাজগুলো সেগুলো দিয়ে শুরু করব। তো এইখানে জুম টুলটা নিয়ে প্রথমে শুরু করি। তো জুম টুলটা মোটামুটি একটা বেসিক লেভেলের ধারণা আমরা নিয়েছিলাম জুম টুল থেকে। জুম টুলটা আমরা এখানে বাম পাশে যদি ফটোশপ ওপেন করার পর এইখানে বাম পাশে এরকমভাবে দেখতে পাবেন, এই হ্যান্ড টুলের নিচে জুম টুলটা দেখতে পাবেন। তো জুম টুলের শর্টকাট হচ্ছে জেড। জেড চাপলে এই জুম টুলটা চলে আসবে। এই যে জেড চাপলাম কিবোর্ড থেকে, এখানে জুম টুলটা চলে আসলো। জুম টুলটা, ও, এটা বলতে হতো না আগে। আমি তো ভুলে গেছি। আচ্ছা, ঠিকই আছে, বুঝতে পারছি। আহ, এবার হচ্ছে স্ক্রিন শেয়ার।
আমার কিন্তু রেকর্ড হচ্ছিল ঠিকই, আমি আবার ওই যে রেকর্ড অন করে ওইটা ইয়ে হয়ে গেছে। ওকে, তো এখান থেকে আমরা জুম টুলটা পাবো হচ্ছে কোনো ইমেজ ওপেন করে অথবা নতুন ডকুমেন্ট ওপেন করলে বাম সাইডে এই যে হ্যান্ড টুলের নিচে জুম টুলটা পাবো। জুম টুলের কাজ বেসিক যেটা আমরা শিখেছিলাম সেটা হচ্ছে কি, জুম টুলটা নিয়ে এভাবে ক্লিক করলে কি হবে, জুম হবে, জুম ইন হচ্ছে এখানে। কারণ এই যে জুম টুলটার মধ্যে একটা হ্যাঁ, হ্যাঁ দিছি দিছি। হ্যাঁ হ্যাঁ, কারণ লাইভ, আমাদের তো কোর্সটা শুরুই হয়েছিল যে লাইভ ক্লাস হিসেবে, তো এখানে দেখাই দেওয়া উচিত আর কি। আ- আবার নেক্সট উইকে আবার দেখা যাচ্ছে 10টা থেকে 15টা ভিডিও পেয়ে যাবেন, তখন ওইগুলো আপনারা দেখে আবার তখন ওইটার উপর রিভাইজ করবো আমরা। তো এটা জুম জুম ইন হচ্ছে, আমরা ক্লিক করলেই জাস্ট জুম টুলটা সিলেক্ট করে ক্লিক করলেই এখানে জুম ইন হচ্ছে। এই দেখেন সব পিক্সেলগুলো চলে আসছে জুম ইন হইতে হইতে। তো জুম কত পার্সেন্ট হয়েছে সেটা এইখানে দেখতে পারবো, এই যে এই নিচে বাম দিকের কোনায় এই যে দেখেন 64,000 না 6400%। ফটোশপে জুম লেভেল কত এখন? আগে আগে ছিল 6400% ম্যাক্সিমাম ছিল, এখন হচ্ছে 12,800%। এটা ম্যাক্সিমাম লেভেল, এর পরে আর জুম করতে পারবেন না আপনারা। এটা কিন্তু কুইজে আসবে আপনাদের, এটা মনে রাখবেন। হ্যাঁ, ম্যাক্সিমাম জুম লেভেল কত? 12,800%। তো এইখানে যখন আমরা আবার জুম ইন করলাম, এবার জুম আউট যদি করতে যাই তাহলে কি করব, অল্টার চাপবো। অল্টার চাপলে দেখেন এখানে যেই ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে যে মাইনাস সাইন চলে আসছে। আচ্ছা, আমি স্ক্রিনটা একটু বড় করে নিই। আমি নর্মালি বড় স্ক্রিনে কাজ করি না, কারণ ওই যে, হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি বলতেছি, ওইটাও বলতেছি। জুম টুলের অনেক যে ইয়ে আছে, পদ্ধতিগুলো আছে, সবগুলাই বলতেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এইখান থেকে যদি আমরা অল্টার চেপে আবার মানে ক্লিক করি তাহলে দেখেন যে ওই যে ম্যাগনিফাইং গ্লাসে মাইনাস সাইন চলে আসছে। প্লাস এইখানে দেখেন 2টা অপশন, যেটা জুম টুলের 2টা অপশন, জুম ইন এবং জুম আউট। জুম ইনটা সিলেক্ট হয়ে গেছে কেন? কারণ কিবোর্ড থেকে অল্টার চাপছি আমি। এখন যদি অল্টারটা ছেড়ে দিই তাহলে দেখেন ওইটা প্লাসে চলে গেল। তো এইখানে এখানে মাইনাস চাপার ফলে জুম জুম আউট হয়ে গেল। তো এখানে আমরা তো ক্লিক করে জাস্ট ক্লিক করতে থাকতেছি, একবার করে জুম ইন হচ্ছে বা জুম আউট হচ্ছে। তো এখান থেকে যদি আমি ক্লিক করে ধরে রাখি তাহলে সুন্দর স্মুথলি আমার একটা অ্যানিমেশন হয়ে জুম ইন হচ্ছে। আবার যদি অল্টার চেপে ক্লিক করে ধরে রাখি তাহলে স্মুথলি জুম আউট হচ্ছে। এরপর আসি আরেকটা পদ্ধতি, যেটা যেটা দেখালাম এখানে, যে কত পার্সেন্ট জুম ইন বা জুম আউট হচ্ছে এটা আমরা ঠিক করে দিতে পারি। দেখা যাচ্ছে আমি এখানে 800% জুম ইন নেব, এখানে 800 টাইপ করে এন্টার চাপলেই 800%, এক্স্যাক্টলি 800% জুম ইন হয়ে গেল। আবার যদি এটাকে আমি জুম আউট করতে চাই তাহলে 800%-এর নিচের কোনো ভ্যালু দিতে হবে বা কম ভ্যালু দিতে হবে। যেমন এখানে আমি যদি 200% দিই আবার, তাহলে জুম আউট হয়ে 200%-এ চলে আসলো। এই পার্সেন্টেজটা এখানে দেখতে পাবেন, এই যে এই পার্সেন্টেজটা আমাদের যে ফাইল নেম ওয়েব ডেভেলপমেন্ট ডট ডট জেপিজি @200%, এখানে পার্সেন্টেজটা দেখতে পাবেন, কিন্তু এই পার্সেন্টেজটা এডিট করতে পারছেন না আপনারা। এডিট করার জন্য এই জায়গাটা ইউজ করতে হবে আমাদের, যে জুম ইন বা জুম আউটের লেভেল যেটা, এটা ইউজ করতে হবে। তো জুম ইন জুম আউট করার আরেকটা ওয়ে হচ্ছে যে কন্ট্রোল প্লাস চেপে, আপনার কিবোর্ড থেকে যদি আমি কন্ট্রোল প্লাস চাপি, এই যেমন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস চাপছে, আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু বুঝে নেন যে কন্ট্রোল প্লাস চাপছে, শর্টকাট এটা। আপনাদের যে যোগ চিহ্ন আছে ওইটা চাপলে কন্ট্রোল কি এবং যেই প্লাস সাইনটা এটা চাপলেই জুম ইন হচ্ছে। আবার যদি মাইনাস চাপি তাহলে জুম আউট হচ্ছে। এরপর আরেকটা জুম ইন জুম আউটের যে ইজি ওয়ে আমরা যেটা ম্যাক্সিমাম সময় ইউজ করব সেটা হচ্ছে কন্ট্রোল এবং অল্টার, বা অল্টার চাপলে এখানে আপনার জুম ইন জুম আউট হবে, জুম ইন জুম আউট হবে। অল্টার চেপে যদি আপনারা মাউসের হুইলটা ঘোরান
ডান দিকে বাম দিকে মাউসের হুইলটা যখন ঘোরাতে থাকবেন দেখবেন যেভাবে জুম ইন জুম আউট হচ্ছে। এটা যদি দেখা যাচ্ছে অল্টার চেপে আপনারা এক হাতে অল্টার চেপে আরেক হাতে মাউসের হুইল না ঘুরিয়ে জাস্ট শুধু হুইলটা ঘুরিয়েই জুম ইন জুম আউট করতে চান, তাহলে কি করবেন, এখান থেকে এডিটে যাবেন, প্রেফারেন্স, হ্যাঁ 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 প্রেফারেন্সে গিয়ে কোথায় জানি দেখছিলাম আমরা, টুলসে নাকি, এখান থেকে টুলসে গেলে দেখা যাবে যে জুম উইথ স্ক্রল হুইল, এই অপশনটা যদি অন করে দিই, এখন আমরা যদি এইখানে শুধু স্ক্রল হুইলটা ঘোরাই, ওই যে আমাদের মাউসের যে হুইলটা আছে ওইটা ঘোরালেই জুম ইন জুম আউট হচ্ছে। দেখেন জুম ইন জুম আউট হচ্ছে। তো এখানে আমাদের অলটা চাপলে কিন্তু এবার উপরে নিচে যাচ্ছে। এটা একটা ফটোশপের যেই মানে শর্টকাট, ওইটা হচ্ছে অলটা, ওই অপশনটা অন করে দিয়ে আমরা যেখান থেকে প্রেফারেন্স থেকে অপশনটা অন করে দিলাম, ওটা অন করার পর যদি অলটা চেপে হুইল ঘোরাই তাহলে উপরে নিচে যাবে। আবার যদি কন্ট্রোল চেপে আবার যদি হুইলটা ঘোরাই তাহলে আগের অপশনটা পেয়ে যাচ্ছি আমরা। আবার কন্ট্রোল অল্টার চেপে যদি হুইলটা ঘোরাই তাহলে হরিজন্টালি স্ক্রল হচ্ছে আমাদের। এটা আপনারা আপনাদের অভ্যাসের উপর ডিপেন্ড করবে, আপনারা কীভাবে আপনাদের হাতটা বসাবেন ফটোশপে, ওইভাবে ডিপেন্ড করবে। তো আমি যেটা করি যে অল্টার চেপে বা কন্ট্রোল অল্টার চেপে হুইল ঘোরাইলেই আমার জুম ইন জুম আউটটা হয়ে যায়। তারপরে আমার এখানে হ্যান্ড টুলটা নিয়ে এসে আমি অ্যাডজাস্ট করে নিই, আমার যেই আর্টবোর্ডের যেই পজিশনটা এটা অ্যাডজাস্ট করে নিই হ্যান্ড টুল নিয়ে এসে, আবার জুম ইন জুম আউট করলাম, দিয়ে হ্যান্ড টুলটা নিয়ে এসে আর্টবোর্ডে অ্যাডজাস্ট করে নিলাম। বুঝি না। ও, কন্ট্রোলে আপনার একদম মাঝ বরাবর ইয়ে হয়, জুম ইন জুম আউট হয় কন্ট্রোল অল্টারে। এখানে আবার ওই অপশনটা অন করার পর যেটা বললাম যে এখানে আবার যদি অল্টার চেপে জুম ইন জুম আউট করেন তাহলে উপরে নিচে স্ক্রল হচ্ছে। আবার যদি কন্ট্রোল অল্টার চেপে জুম ইন জুম আউট করতে যান, মানে স্ক্রল হুইলটা ঘোরাতে চান, তাহলে হরিজন্টালি স্ক্রল হচ্ছে। বুঝতে পারছেন? এটা কখন? ওই এডিট থেকে ওই টুলসে গিয়ে ওই অপশনটা অন করার পরে। আবার যদি কন্ট্রোল চেপে জুম ইন জুম আউট করি তাহলে জুম মানে আমাদের যে নর্মাল কিবোর্ড শর্টকাট, মানে আমরা যে আগে কিবোর্ডে কন্ট্রোল মানে অল্টার চেপে স্ক্রল হুইল ঘোরালাম, ওই টাইপের কাজ হচ্ছে। আপনারা এটা প্র্যাকটিস করবেন, না হলে ভুলে যাবেন বারবার। তো এখান থেকে এই অপশনটা অফ করে দিই আমি। জুম ইন জুম আউটের আরেকটা অপশন হচ্ছে আমাদের নেভিগেটর প্যানেলটা নিয়ে আসলে বোঝা যাবে। এখান থেকে আমরা নেভিগেটর প্যানেলটা নিয়ে আসলাম। নেভিগেটর প্যানেল নিয়ে আসার ফলে দেখেন এখানে ইমেজটা আরেকটা আমাদের এই প্যানেলের মধ্যে ওপেন হয়েছে। তো এখানে দেখেন একটা স্লাইডার আছে, এখানে ছোট একটা পাহাড় দেওয়া আছে আইকন, এখানে বড় একটা পাহাড়। তো এখান থেকে স্লাইডারটা ডানে বামে নিয়ে গেলে এভাবে জুম ইন জুম আউট করা যাবে। তো এভাবে জুম ইন করে দেওয়ার পরে আমরা কোন এরিয়াটা দেখতে যাচ্ছি এটা এভাবে দেখায় দিতে পারবো, আমরা ফটোশপকে সিলেক্ট করে দিতে পারবো যে এই এরিয়াটা আমরা দেখতে চাচ্ছি। তো এখান থেকে আরও জুম ইন করলে আমরা আরও ছোট্ট হয়ে যাবে ওই এরিয়াটা, এবং ইজিলি এভাবে নেভিগেট করে আমরা ওই এরিয়াটা দেখতে পারবো, জুমড ইন এরিয়াটা। এই জন্য এটাকে নেভিগেটর প্যানেল বলা হয়। আর যেটা দেখাইছিলাম বা বলছিলাম আমাদের রেকর্ডের ভিডিওতে, যে 100% এখানে ক্লিক করলে দেখেন ওই ইমেজের যে সাইজটা ওইটা তার একদম 100% যতটুকু পিক্সেল সাইজ, টোটাল ইমেজের সাইজ ওইটা আমাদের উইন্ডোতে দেখাচ্ছে। এখন যদি আমি ফিট স্ক্রিনকে ক্লিক করি তাহলে ওই ইমেজটা যত বড় ইমেজই হোক ওইটাকে আমাদের উইন্ডোতে ফিট করে আমাদেরকে চোখের সামনে দেখাবে। এরপর আমরা যদি ফিল স্ক্রিনে ক্লিক করি তাহলে দেখেন পুরো স্ক্রিনটা উপরে নিচে যতটুকু জায়গা ছিল সবটুকু জুড়ে ফিল করে দিছে ওই ইমেজটা দিয়ে উইন্ডোটার মধ্যে। তো এখানে ফিট স্ক্রিন এবং ফিল স্ক্রিন 100% যে শর্টকাটগুলো সেটা হচ্ছে কন্ট্রোল অন চাপলে 100% হয়ে যাবে। যেমন আমি কন্ট্রোল অন চাপলাম, আমি এখানে জুম লেভেল 100% হয়ে গেল। আবার কন্ট্রোল 0 চাপলাম, এখানে আমাদের যেই ইমেজটা এটা ফিট হয়ে গেল। এটা হচ্ছে কন্ট্রোল 0-র শর্টকাট। এরপর এখানে আমরা জুম অল উইন্ডোজটা ক্লিক করে দিই এবং আর কয়েকটা ইমেজ ওপেন করি।
অথবা নতুন কোনো ডকুমেন্ট, আচ্ছা ইমেজটাই ওপেন করি। এখান থেকে আমি 4টা ইমেজ ওপেন করলাম টোটাল। এইটা একটা, এইটা একটা, এখানে একটা, এখানে একটা। তো এখান থেকে আমি উইন্ডোটা যে 4টা ইমেজ এটাকে 4 আপ করে দিলাম। তাহলে 4টা ইমেজ একসাথে সাইড বাই সাইড এবং হরিজন্টালি ভার্টিক্যালি ওপেন হলো। তো এখান থেকে যখন আমি এই যে জুম অল উইন্ডোজ এটাকে অফ করে ক্লিক করব, তখন দেখেন শুধু একটা উইন্ডোতে আমার জুম হচ্ছে। ধরে নেন যে আমরা সেম ইমেজ নিয়ে কাজ করছি, চারটায় সেম ইমেজ নিয়ে কাজ করছি। তো 4টা সেম ইমেজ নিয়ে কাজ করতে গিয়ে 4টাকে একসাথে এডিট করতে হচ্ছে। তখন আমরা কি করব, এখানে জুম অল উইন্ডোজ করে দিব। তাহলে দেখেন যখন একটা উইন্ডোতে ক্লিক করছি সবগুলো উইন্ডোতেই এইখানে জুম ইন জুম আউট হচ্ছে। তো এখন এই অপশনটা চালু করা অবস্থায় যদি আপনাদের দরকার হয় যে আমি এই উইন্ডোগুলোতে জুম ইন জুম আউট করবো না, তখন কি করবেন, এটাকে জাস্ট অফ করে দিবেন। এটা জাস্ট একটা ফিচার, আপনারা ইউজ করতেও পারেন নাও পারেন, মানে সবার প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে যে কে কোনভাবে ইউজ করবে। সো আপনাদের জাস্ট শিখাই দিলাম, আপনারা এটা দেখবেন। ফটোশপে 2021-এ এই অপশনটা নতুন আসছে, যেমন স্ক্রাবি জুম। এখান থেকে আমরা যদি জুমটা অন করি, এই অপশনটা অন করে দেওয়ার পর এখানে দেখেন এই অ্যানিমেশন স্পিডটা অনেক স্মুথ হয়ে যাচ্ছে। তো এটার খুব সিম্পল একটা কাজ, এইটাই আর কি, আর কিছু না। তো জুম টুলটা মোটামুটি কভার করলাম আমরা। এছাড়াও আর যদি কোনো কাজ থেকে থাকে আপনারা অনলাইনে ঘাটাঘাটি করবেন, রিসার্চ করেন এবং জানাবেন, আমাদের গ্রুপে জানাবেন যে কী অবস্থা, আর কিছু মিস করছি নাকি সব কিছু কভার হয়েছে। এরপরে আসি আমরা আমাদের যে নেক্সট টুল, সেটা হচ্ছে হ্যান্ড টুল। তো এখান থেকে আমরা এই উইন্ডোগুলো ক্যাসকেড করে দিই। অ্যারেঞ্জে গিয়ে ক্যাসকেড অল উইন্ডোজ করলে আগের মতো আগের অবস্থায় চলে আসবে। এখানে হ্যান্ড টুলটা আমরা দেখব টুলবারের বাম দিকে, ওই যে জুম টুলের উপর দিয়ে আসে। হ্যান্ড টুলের শর্টকাট হচ্ছে এইচ। আমরা হ্যান্ড টুলের সাথে আরেকটা টুল আছে রোটেট টুল, ওইটা আলাদা একটা টিউটোরিয়ালে শিখবো। তো এখানে হ্যান্ড টুলটা আমরা নিলে দেখবেন এখানে একটা হ্যান্ড চলে আসছে, হ্যান্ডের আইকন চলে আসছে, হাতের আইকন, যেটাকে ক্লিক করে ড্র্যাগ করলেই আর্টবোর্ডটা নড়ানো যাবে আর কি, মুভ করা যাবে। আর্টবোর্ড, কোনো অবজেক্ট মুভ করা যাবে না কিন্তু এটা দিয়ে। অবজেক্টের জন্য মুভ টুল ছিল আমাদের, মুভ টুল যেটা ওইটা। তো হ্যান্ড টুলটা এখানে এইচ ক্লিক করলেই হ্যান্ড টুল চলে আসবে, বা হ্যান্ড টুলে ক্লিক করলে হ্যান্ড টুল চলে আসবে, অথবা কিবোর্ড থেকে এইচ চাপলে হ্যান্ড টুল চলে আসবে। তো এখানে দেখেন হ্যান্ড টুল চলে আসার পরে আমরা ক্লিক করে ড্র্যাগ করলেই আমাদের আর্টবোর্ডটা মুভ করতেছে। এইভাবে যদি আপনাদের মুভ না করে তাহলে যেটা দেখাইছিলাম, প্রেফারেন্সে গিয়ে টুলসে যাব, টুলসে গিয়ে এই যে ওভার স্ক্রল এই অপশনটা অন করে দিব। আপনার যদি অফ হয়ে থাকে, এভাবে হয়ে থাকে, তাহলে এখান থেকে চেক করে দিবেন। ওভার স্ক্রল অফ করে দিলে যেটা হয় যে আমরা এখানে আর্টবোর্ডটা মুভ করতে পারবো না হ্যান্ড টুল দিয়ে। এটাকে জুম করার পরে মুভ করতে পারবো, মানে ওর এরিয়ার মধ্যে, কিন্তু ওভার স্ক্রল মানে এই পুরো এরিয়ার মধ্যে, আমাদের উইন্ডোর মধ্যে আর আর্টবোর্ডটা যেহেতু এটা জুমড আউট হয়ে গেছে পুরোটাই, ওই এরিয়ার মধ্যে আমরা এটাকে আর মুভ করতে পারবো না। হ্যান্ড টুলটা সিলেক্ট করে কাজ করার জন্য আরেকটা অপশন আছে। ধরে নেন যে কোনো একটা টুল নিয়ে আমরা অলরেডি কাজ করছি, যেমন এখানে ব্রাশ টুলটা নিয়ে, অথবা এই যে এখানে ব্রাশ টুলটা নিয়ে আসলাম। ব্রাশ টুল নিয়ে আমরা এখানে ব্রাশ দিয়ে আমরা আর্ট ওয়ার্ক বানাচ্ছি। তো এখানে আমাদের দরকার হলো, আচ্ছা এটাকে ওভার স্ক্রলটা অন করে দিই। ওভার স্ক্রল অন করে দিলাম। এবার জুম ইন জুম আউট করতে পারতেছি এবং হ্যান্ড টুল দিয়ে এটাকে নড়াতে পারতেছি।
তো এখানে আমরা যখন ব্রাশ টুল দিয়ে কাজ করছিলাম, তো দেখেন এখানে ব্রাশ টুল দিয়ে কাজ করা অবস্থায় কিন্তু আমি এটাকে হ্যান্ড টুলটাকে দিয়ে নিয়ে আসলাম এবং আর্টবোর্ডটা যথাযথ প্লেসে সেট করলাম এবং কাজ করতেছি। তো কিভাবে? এটাকে আবার কিন্তু চলে গেল হ্যান্ড টুলটা। আগের যে টুলটা ওইটাকে আমাকে সিলেক্ট করতে হলো না, অটোমেটিকই চলে আসলো। ব্রাশ টুলটা নিয়ে যে কাজ করছিলাম ওইটা অটোমেটিক চলে আসছে। তো এখান থেকে ওইটা কিভাবে করলাম? স্পেস বার চাপলেই এখান থেকে আমাদের হ্যান্ড টুলটা টেম্পোরারি ভাবে চলে আসবে। এটা কিন্তু আপনাদের কুইজে ছিল। লাস্টে যে কুইজটা দিছেন আপনারা ওই কুইজটাতে এইটা ছিল। যে কোন টুলটা আর কি টেম্পোরারি এসে বাকি টুলগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। তো এখান থেকে স্পেস বার চাপলে হ্যান্ড টুলটা চলে আসতেছে। আমি ওইটা দিয়ে কাজ করে আবার স্পেস ছেড়ে দিলে হ্যান্ড টুল চলে যাবে। আগের টুলটা চলে আসলো। তো হ্যান্ড টুল সিলেক্ট করার পরে উপরে দেখেন এখানে কয়েকটা অপশন চলে আসছে। আমাদের জুম টুলের মতো 100% ফিট স্ক্রিন, ফিল স্ক্রিন ওই অপশন দুইটাও চলে আসছে। তো এইখান থেকে দেখেন স্ক্রল অল উইন্ডোজ, যেটা আপনাদের দেখালাম যে জুম অল উইন্ডোজ কীভাবে করতে হয়। এখান থেকে আমরা আবার অ্যারেঞ্জ করে চারটা করে দিই। তো এখান থেকে স্ক্রল অল উইন্ডোজ যদি অফ করে আমরা এখানে হ্যান্ড টুল দিয়ে এটাকে নাড়াই, কোনো একটা উইন্ডোতে কোনো একটা ইমেজকে বা আর্টবোর্ডকে নাড়াই। ইমেজকে তো নাড়ানো যাবে না, আর্টবোর্ডটা নড়তেছে। তো এখান থেকে স্ক্রল অল উইন্ডোজ করলে এবার কি হয় দেখেন, সবগুলো উইন্ডো একসাথে নড়তেছে। সবগুলো উইন্ডো থেকে আর্টবোর্ডগুলো একসাথে নড়তেছে। এখান থেকে আমি যদি এটাকে জুম ইন করে দিই, এবার দেখেন সবগুলোকে একসাথে নাড়াতে পারতেছি। যখন আমরা সিমিলার কোনো ইমেজ নিয়ে কাজ করব তখন এটা আমাদের খুব সুবিধা হয়, এই টুলটা বা এই অপশনটা, জুম অল উইন্ডোজ বা স্ক্রল অল উইন্ডোজ। তো এটাকে আমরা নর্মালি অফ করে রাখবো। 100% আর ফিট স্ক্রিন আর ফিল স্ক্রিনের কাজ তো দেখালামই। হ্যান্ড টুলের আর আপাতত কোনো কাজ নাই। এইখান থেকে নেক্সট টুলটা আমরা দেখব হচ্ছে মুভ টুল। মুভ টুলটা হচ্ছে এইটা। মুভ টুলের শর্টকাট ভি চাপলে মুভ টুল আসবে, আর্টবোর্ড টুলও আসবে। তো আর্টবোর্ড টুলের জন্য সেপারেট একটা ভিডিও আছে, ওইটাও আমরা দেখব। এখান থেকে মুভ টুল সিলেক্ট করার পর অপশন থেকে কিছু অপশন প্যানেলে কিছু স্পেসিফিক অপশন চলে আসছে। এখান থেকে মুভ টুলটা যদি আমরা সিলেক্ট করে এখানে কোনো ইমেজের উপরে ক্লিক করে ড্র্যাগ করতে যাই, তাহলে দেখবেন যে এখানে একটা ডায়ালগ বক্স দিয়ে দিয়েছে, কারণ ওই ইমেজটা হচ্ছে লক হয়ে আছে, তো এটাকে আগে আনলক করতে হবে। নর্মাল লেয়ারে কনভার্ট করলাম। তো এখান থেকে ফটোশপ অটোমেটিক ওয়ার্নিং দিয়ে দিল আমাকে যে আমাকে ওই ইমেজটা আমার লক হয়ে আছে, ওটাকে আমি মুভ করতে পারবো না। এখন মুভ করতে চাইলে আনলক করতে হবে। আনলক করে দিলাম, ওকে বাটনে ক্লিক করে। তাহলে দেখেন এখানে মুভ টুল দিয়ে এটাকে যে কোনো স্থানে নিয়ে যেতে পারতেছি। উইন্ডোগুলো ক্যাসকেড করে দিই। তো মুভ টুলটা এভাবে সিলেক্ট করে যে কোনো অবজেক্টকে আমরা নাড়াতে পারি, ইমেজ হোক বা কোনো রেক্ট্যাঙ্গেল হোক বা যে কোনো কিছু হোক। এখান থেকে যদি আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল নিই, নতুন একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেলটা নেওয়ার ফলে ক্লিক করে ড্র্যাগ করে রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেলটা আরেকটা লেয়ারে ওপেন হলো। তো এখান থেকে আরেকটা নতুন একটা শেপ নেই, এই শেপটা নিলাম, সার্কেল, নতুন আরেকটা লেয়ারে ওপেন হলো। তো দেখেন এইখানে আমার যদি দরকার হয় যে আমাদের কোনো কপি করা দরকার হয়, যদি মুভ টুল দিয়ে আমরা সেটাকে করতে পারি, কোনো একটা অবজেক্টকে কপি করতে পারি। কোনো একটা অবজেক্ট সিলেক্ট করার পর সেটার উপরে অল্টার ক্লিক করে ড্র্যাগ করব। অল্টার চেপে ক্লিক করে ড্র্যাগ করলে সেটা কপি হয়ে গেল। তো কপি হয়ে ডান দিকে বাম দিকে নিয়ে আসতে পারলাম আমরা। এইখান থেকে ওই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অল্টার চাপলাম, অল্টার চেপে ক্লিক করে ড্র্যাগ করলাম। তো এভাবে ক্লিক করে নর্মালভাবে ড্র্যাগ করলেই যেভাবে দেখাচ্ছি ফ্রি হ্যান্ডে যে কোনো জায়গায় প্লেস করে দিতে পারবেন। তো এখান থেকে যদি আমি এখানে এটাকে আরেকটু ছোট করে নিই, এখন যদি অল্টার চেপে ক্লিক করে ড্র্যাগ করি এবং শিফট চাপি, তাহলে দেখেন একদম সাইড বাই সাইড 180 ডিগ্রিতে চলে আসতেছে। এটাকে আমি উপরে নিচে নিতে পারতেছি না, কারণ শিফট চাপছি। শিফট চাপলে একটা ইউনিফর্ম ওয়েতে আমার অবজেক্টটা চলে আসতেছে। তো এখানে যদি আমাদের দরকার হতো যে আমরা নিচে নিব, তাহলে এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে নিচে নিয়ে আসতাম এবং শিফট চাপতাম, তাহলে একদম 90 ডিগ্রিতে নিচে আসতো। তো আমাদের দরকার যদি হয় যে একদম 45 ডিগ্রিতে এইদিকে আনবো,
নিচ দিকে আনবো কোনায়, তাহলে কি করব, এখানে শিফট চেপে কোনা কোনা বরাবর টান দিব, অল্টার ক্লিক শিফট। এরপর আসি এখান থেকে তো লেয়ার থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোন অবজেক্টটা, এখানে আমরা কালারগুলো সিলেক্ট করে দিই তাহলে বোঝা যাবে। ওকে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোন লেয়ারে কোন অবজেক্টটা আছে, যেমন এখানে লাল সার্কেলটা, এখানে সবুজটা, এখানে অরেঞ্জটা, এখানে ব্ল্যাকটা। তো এই সার্কেলগুলো এখান থেকে আমরা লেয়ার থেকেও না সিলেক্ট করে জাস্ট আমাদের আর্টবোর্ডে এসে জাস্ট রাইট ক্লিক করলেই আমাদের যেই লেয়ারগুলো এগুলো সিলেক্ট করতে পারবো। তো ধরেন যে এখানে আমরা আসলাম, যেমন এই লেয়ারের উপরে রাইট ক্লিক করলাম, তো এই লেয়ারটা কোন লেয়ারটা, এইটাকে আমরা জাস্ট মানে দেখাচ্ছে এখানে লেয়ার 0, এই লেয়ারটা হচ্ছে লেয়ার 0। রাইট ক্লিক করার ফলে দেখেন এই ইমেজটার উপরে সিলেক্ট করলে এই ইমেজটা হচ্ছে লেয়ার 0-তে আছে। তো এখানে যদি সিলেক্ট করি তাহলে লেয়ার থেকেও সিলেক্ট হয়ে গেল। আবার যদি এই রেক্ট্যাঙ্গেলটার উপরে ক্লিক করি এবং রাইট ক্লিক করি তাহলে দেখেন রেক্ট্যাঙ্গেল 1 নামক লেয়ারে এই রেক্ট্যাঙ্গেলটা আছে। তো এখান থেকে আমরা এইভাবে এই লেয়ারটা সিলেক্ট করে নিতে পারলাম এবং তখন যা ইচ্ছা করতে পারবো, জাস্ট ডিলিট করে দিতে পারবো, বা অন্য কোনো কাজ থাকলে আমরা ওই লেয়ারের উপরে করতে পারবো। তো আর্টবোর্ড থেকে লেয়ারগুলো সিলেক্ট করা যাবে। এরপর মুভ টুল নিয়ে এই যে এই অপশনগুলো দেখেন, অ্যালাইনমেন্টের অপশনগুলো আমাদের যেই ইনঅ্যাক্টিভ হয়ে আছে এগুলোকে অ্যাক্টিভ করতে হলে আমাদেরকে কয়েকটা লেয়ার একসাথে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে কন্ট্রোল চেপে লেয়ার প্যানেল থেকে কন্ট্রোল চেপে মাল্টিপল লেয়ার সিলেক্ট করতে পারি। কন্ট্রোল ক্লিক করলে মাল্টিপল লেয়ার সিলেক্ট হবে। আমরা যদি নর্মালি ক্লিক করতাম যে কোনো একটা লেয়ার সিলেক্ট হতো। হ্যাঁ, তো এখানে কন্ট্রোল চেপে আমরা মাল্টিপল লেয়ার সিলেক্ট করতে পারতেছি। তো দেখেন যখনই মাল্টিপল লেয়ার সিলেক্ট করলাম তখনই অ্যালাইনমেন্টের অপশনগুলো চলে আসলো। তো অ্যালাইনমেন্টে আমরা পরে যাই, মাল্টিপল লেয়ার আমরা লেয়ার প্যানেল থেকে কী করলাম, কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম। এরপরে আসি এটা কিন্তু এই কাজটা আর্টবোর্ড থেকেও করা যায়। আর্টবোর্ড থেকে কী করবো, শিফট চেপে মাল্টিপল লেয়ারে ক্লিক করব। তাহলে দেখেন এখান থেকে শিফট চেপে মাল্টিপল লেয়ারে আর্টবোর্ডে ক্লিক করার ফলে ওই লেয়ারগুলো এখানে মাল্টিপল লেয়ারগুলো সিলেক্ট হয়ে গেছে। এটা কিন্তু আবার লেয়ার প্যানেলে এসে যদি আমি শিফট চেপে ক্লিক করি তাহলে দেখেন ফার্স্টে এবং লাস্টে যে যতগুলো লেয়ার ছিল সবগুলোই, ধরে নেন যে এইখানে ক্লিক করলাম এবং শিফট চেপে একদম উপরে ক্লিক করলাম, তো একদম এর মাঝখান দিয়ে যতগুলো লেয়ার ছিল সবগুলোই সিলেক্ট হয়ে গেল। কিন্তু এই কাজটা যখন আমরা আর্টবোর্ডের মধ্যে এসে ক্লিক করব শিফট চেপে, তখন এখানে একটা ক্লিক করলাম, এটা একটা, এটা একটা, আবার এটা একটা, তাহলে দেখেন যেগুলোতে ক্লিক করেছি সেগুলোই সিলেক্ট হয়েছে। মাঝখান দিয়ে যেগুলো আছে ওগুলো কিন্তু ফাঁকা থেকে গেছে, মানে সিলেক্ট হয় নাই। তো আর্টবোর্ডে কন্ট্রোল ক্লিক করে মাল্টিপল সিলেক্ট করব না, লেয়ার প্যানেলে কন্ট্রোল চেপে ক্লিক করে মাল্টিপল লেয়ার সিলেক্ট করব, আর আর্টবোর্ডে শিফট চেপে করব। এরপর আসি এখান থেকে অ্যালাইনমেন্টে। এগুলোকে একটু মিস অ্যালাইন করে দিলাম। এবার যখন এই এই চারটা যেই সার্কেল এইগুলোকে সিলেক্ট করে চারটা সার্কেল সিলেক্ট করার ফলে দেখেন এখানে কি হচ্ছে, এখানে অ্যালাইনমেন্টের অপশনগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে আমি যদি অ্যালাইন বটম এজেস করে দিই তাহলে দেখেন এখানে সবগুলো ইমেজ তাদের নিচ বরাবর, সবগুলো ইমেজ নিচ বরাবর অ্যালাইন হয়ে গেল। আবার যদি এখানে লেফট অ্যালাইন করে দিই তাহলে সবগুলোই লেফট অ্যালাইন হয়ে গেল। আচ্ছা, এটাকে যদি লেফট অ্যালাইন করে দিই তাহলে দেখেন একদম বাম পাশের একটা লাইন বরাবর তারা অ্যালাইনড হয়ে গেল। তো অ্যালাইনমেন্টটা এভাবে কাজ করে। আপনার অ্যালাইনমেন্টের আরও অপশন আছে, এগুলো দেখবেন। তো এখানে অ্যালাইন টু আরেকটা অপশন, যেটা এটা দেখাই দিই, অ্যালাইন টু এর যে সিলেকশন অপশন দেওয়া আছে, তো আমরা এখানে সবগুলো যেগুলো সিলেক্ট করেছি ওই বরাবর একটা ফটোশপ লাইন বানাই নেই, অ্যাভারেজ একটা লাইন, এবং ওই বরাবর সবগুলোকে অ্যালাইন করে। তো আমরা এটাকে সিলেকশন না করে এখানে ক্যানভাস করে দিই যদি, তাহলে আমাদের যে ক্যানভাস বরাবর পুরো যে আর্টবোর্ডটা আছে এই বরাবর আমাদের অ্যালাইনমেন্টটা কাজ করবে।
তো এখান থেকে আমরা যদি রাইট সেন্টার অ্যালাইন করি, হরিজন্টাল সেন্টার অ্যালাইন, এখানে ক্লিক করলে দেখবেন আর্টবোর্ড বরাবর অ্যালাইন হলো। ওই পাশ দিয়ে থেকে যায় নাই, মানে ডান পাশে থেকে যায় নাই, আর্টবোর্ডের মাঝ বরাবর অ্যালাইন হয়েছে। তো এই অপশনটা এখান থেকে আপনারা সিলেকশন করে দিতে পারেন অথবা ক্যানভাস করে দিতে পারেন। এখান থেকে আরেকটা জিনিস যেটা দেখায়, ধরে নেন এই 4টা সার্কেল একই জাতের, সেহেতু আমরা এটাকে গ্রুপ করে দিতে পারি, কন্ট্রোল জি চেপে গ্রুপ করে দিতে পারি। এই গ্রুপটা এখন কি করতে পারি, ধরে নেন যে গ্রুপের মধ্যে যতগুলা অবজেক্ট আছে সবগুলোকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাচ্ছি। তো এখান থেকে আমরা যদি এইভাবে দেখেন, একসাথে কাজ হবে না, কারণ এখানে আমরা গ্রুপটাকে সিলেক্ট করি নাই, আমরা ওই অবজেক্টটাকে সিলেক্ট করতেছি। তো অবজেক্টটা কেন সিলেক্ট হচ্ছে, আমরা ক্লিক করছি তো এই জন্য সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এখান থেকে যদি আমরা এই অপশনটাকে মানে গ্রুপটাকে সিলেক্ট করতে চাই, কোনো প্রবলেম হচ্ছে কি আমার কথা শোনায় বা স্ক্রিন রেকর্ডে কোনো প্রবলেম হচ্ছে? আওয়াজ দিয়েন কেউ। তো এইখানে কি বলতেছিলাম আমরা, যে গ্রুপকে একসাথে কথা শোনা যাচ্ছে তো, তাই না? আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না। একটু ওয়েট করেন, আমি সেটিংসটা ঠিক করে নিই। এখন কথা শোনা যাচ্ছে? হ্যালো? ওকে, সরি। এই যে আমরা এই লোকালি রেকর্ড করতেছি তো এই জন্য একটু ঝামেলা করতেছে ডিভাইসগুলো। তো এখান থেকে আমরা যেটা দেখতেছিলাম যে গ্রুপটাকে কিভাবে একবারে এক ক্লিকে সিলেক্ট করব। তো এখানে অটো সিলেক্ট অপশনটা দেখতে পাচ্ছেন যে চেক করা আছে। অটো সিলেক্ট অপশনটা চেক করা অবস্থায় এখানে লেয়ার থেকে আমরা এটাকে গ্রুপ করে দেব। গ্রুপ করে দেওয়ার পরে এখন যদি আমরা ক্লিক করে ড্র্যাগ করি তাহলে দেখেন গ্রুপের মধ্যে যে সবগুলো অবজেক্ট ছিল বা সার্কেল ছিল ওইগুলা মুভ করতে পারতেছি। তো এখান থেকে আবার যদি লেয়ার করে দিই তাহলে ওই গ্রুপের মধ্যে যেই লেয়ারগুলো থাকবে ওই গ্রুপটা আর সিলেক্ট হবে না। গ্রুপের মধ্যে লেয়ারগুলো সিলেক্ট হয়ে আমাদের এভাবে কাজ করতে করতে পারবো আমরা। তো এখান থেকে রাইট ক্লিক করলে দেখেন গ্রুপের অপশনটাও চলে আসছে যে কোনটা আমরা সিলেক্ট করতে চাচ্ছি। এখান থেকে যদি আমরা গ্রুপটা সিলেক্ট করি তাহলে গ্রুপটা সিলেক্ট হচ্ছে না, কারণ এখানে অটো সিলেক্ট অপশন দেওয়া আছে এবং লেয়ার এটা এখানে অন করা আছে। আমরা যদি এটাকে অটো সিলেক্ট অফ করে দিই এবং এখান থেকে আবার গ্রুপটা সিলেক্ট করি তাহলে দেখেন এখানে গ্রুপটা নিয়ে আমরা এদিক ওদিক নিয়ে যেতে পারতেছি গ্রুপটাকে, গ্রুপের মধ্যে যে অবজেক্টগুলো আছে সবগুলোকে একসাথে। তো এখান থেকে রাইট ক্লিক করলে আপনাদের লেয়ারটা কোন লেয়ারের উপরে আছেন ওইটা দেখাই দিবে এবং ওটাকে সিলেক্ট করতে পারবেন। তো এই অটো সিলেক্ট অপশনটা আমরা অন করে কাজ করব, এটা সুবিধা হয় অনেক বেশি। এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস। এখান থেকে এটা অন করে দিলে কি হবে দেখেন, এখানে আমাদের পুরো গ্রুপটা ছোট বড় করার জন্য যে কন্ট্রোল টি চেপে আমরা যে ট্রান্সফর্ম করতাম এই অপশনটা অন করার ফলে এখান থেকে এটাকে দেখা দিচ্ছে আমাদের ট্রান্সফর্মের যে অপশনটা, এটাকে আমরা দেখতে পাচ্তেছি।
ট্রান্সফর্ম করে দেওয়ার পর এন্টার চাপলেই সেটা অ্যাক্টিভ হয়ে গেল। তো এই ট্রান্সফর্ম কন্ট্রোলটা যেহেতু আমাদের ছোট বড় করার জন্যে অথবা অবজেক্টকে ট্রান্সফর্ম করার জন্যে, তো এইটাকে অন করে রাখলে অনেক সময় অ্যাক্সিডেন্টালি আমাদের যেই অবজেক্টের সাইজটা এটা ছোট বড় হয়ে যেতে পারে। তো এটাকে অফ করে রাখবো আমরা। আমরা কন্ট্রোল টি চেপে কাজ করব। যদি আমাদের ছোট বড় করার দরকার হয় তাহলে এখানে কন্ট্রোল টি চেপে আমরা ছোট বড় করব, ট্রান্সফর্ম করব। মুভ টুলের কাজ আপাতত শেষ। নেক্সট টুলটা যেটা আছে মার্কি টুল। আচ্ছা, এই ৩ টা টুল নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু জানান। কারো কোনো সমস্যা আছে? ওকে। আর কেউ? আওয়াজ দিয়েন, সবাই আওয়াজ করেন। আচ্ছা। এরপর আসি ফটোশপের যে মার্কি টুল এইটা নিয়ে। মার্কি টুলটা আমরা একসাথে এই ৪ টা টুলই কভার করব। কারণ মার্কি টুলের ৪ টা টুলেরই কাজ মোটামুটি একই। তো এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটা নিলে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটা নিয়ে কোনো একটা ইমেজে যদি আমরা সিলেক্ট করতে চাই, কোনো একটা ইমেজের কোনো পার্টিকুলার অংশ, তাহলে এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল নিয়ে ওইটাকে কাজ করতে পারবো। এভাবে সিলেক্ট করার পর আমরা দেখা যায় যে সিলেকশনটা যদি ঠিক না হয় তাহলে আমরা কি করতে পারবো এটাকে এই যে নরমাল সিলেক্টেড যেটা এখানে উপরে দেখেন অপশন চলে আসছে কয়েকটা। তো এখান থেকে নিউ সিলেকশনের এই অপশনটা আমরা ক্লিক করে রাখবো এবং আচ্ছা এটাকে আবার আমি ডিসিলেক্ট করে দিই। এবার নতুন একটা সিলেকশন নেই। সিলেকশনটা নেওয়ার পর এইখান থেকে আমরা সিলেকশনটা মুভ করতে পারবো সিলেকশনের উপরে ক্লিক করে। এই ভিতরে সিলেকশনের কোনো একটা জায়গায় ক্লিক করে এই সিলেকশনটা মুভ করতে পারবো। এই সিলেকশনটা মুভ করার জন্যে এভাবে তো আমরা একটা সিলেকশন এরিয়া সিলেক্ট করে নেওয়ার পর ক্লিক করে ড্র্যাগ করছি। তো এটাকে এভাবে কাজ না করে আমরা কি করতে পারি, ক্লিক করে ড্র্যাগ করলাম, মাউস না ছেড়েই স্পেস বার চাপবো, তাহলে দেখেন এটাকে ওই অবস্থায় মুভ করতে পারতেছি। স্পেস বার যদি ছেড়ে দিই তাহলে আবার যদি মুভ করতে থাকি তাহলে দেখবেন যে এটা ছোট বড় হবে। আবার স্পেস বার চাপলে ওই অবস্থায় সিলেকশনটা মুভ করতে পারতেছি। তো এই জিনিসটা অনেক সময় কাজে লাগে আমাদের। যেমন এইখান থেকে আমরা যদি এলিপ্টিক্যাল মার্কি টুলটা নিই এবং এখানে একটা সার্কেল নেওয়ার চেষ্টা করি, এখানে ফিক্স সাইজ দেওয়া আছে। আচ্ছা, এলিপ্টিক্যাল মার্কি টুল নিয়ে এখানে একটা সার্কেল নেওয়ার চেষ্টা করি। ধরেন যে এইভাবে আমরা সার্কেলটা এই লাল সার্কেলটা সিলেক্ট করব। তো এখান থেকে আমরা পারফেক্টলি সার্কেলটা ওভাবে সিলেক্ট করতে পারছি না। তো আমরা কি করব, আমাদের উপরে বা বাম দিকে দেখেন শুরুটা একটু বেশি হয়ে গেছে। তো ওটাকে ঠিক করার জন্যে আমরা মাউস না ছেড়ে স্পেস চাপবো। স্পেস চেপে এটাকে এভাবে ঠিক করে নিব ওই আর কি অন দ্য ফ্লাই। তো এইখান থেকে স্পেস চেপে ওই আগের যে স্টার্টিং পজিশনটা ওইটা ঠিক করে নিলাম, আবার স্পেস ছেড়ে দিলাম। এখান থেকে শেপটা ঠিক করার চেষ্টা করতেছি, আবার দেখেন উপরে বেশি চলে আসছে, এদিকে চলে আসছে। তো এটাকে আবার ঠিক করলাম। এভাবে এই সিলেকশনটা পারফেক্ট করতে পারবো আমরা। তো ক্লিক করে ড্র্যাগ করে না ছেড়েই মাউস না ছেড়েই স্পেস বার চেপে আমাদের সিলেকশনের পজিশনটা আমরা ঠিক করতে পারি। তো এটা সব ক্ষেত্রেই যতগুলো মার্কি টুল আছে সব ক্ষেত্রেই এরকম করা যায়। তো ধরে নেন যে এইখানে আমরা একটা সিলেকশন বানালাম, সার্কুলার সিলেকশন। সিলেকশনের সাথে আমাদের আরও কিছু এরিয়া অ্যাড করতে হবে আমাদের। তো এখান থেকে আমরা কি করব, অপশন প্যানেল থেকে দেখেন অ্যাড টু সিলেকশনে এই অপশনটা ক্লিক করলে আমরা এখান থেকে আরেকটা সিলেকশনে যদি ওর মধ্যে দিয়ে আরেকটা সিলেকশন বানাইতে থাকি তাহলে দেখবেন যে ওইটা আগের সিলেকশনের সাথে অ্যাড হয়ে গেছে। আবার যদি এখানে সাবট্র্যাক্ট করি, ধরে নেন যে এটা বেশি হয়ে গেল, তো এখান থেকে আমরা সাবট্র্যাক্ট করতে চাচ্ছি, এই সিলেকশনটা বাদ দিতে চাচ্ছি। তো এখান থেকে জাস্ট এভাবে ক্লিক করে এইভাবে সিলেক্ট করে করে এই জায়গাগুলো বাদ দিয়ে দিব। এরপর চাচ্ছি আমরা যে আরেকটা আমরা সিলেকশন বানাবো, তো ওই সিলেকশন এবং আগের যে সিলেকশন এটার মাঝ বরাবর যে অংশটুকু আমাদের থাকবে ওইটুকুই আমরা সিলেক্ট করব। যেমন এইখান থেকে আগের সিলেকশনটা এখানে আছে এবং এর মধ্যে দিয়ে আরেকটা সিলেকশন বানালাম আমরা, তাহলে মাঝখান দিয়ে যেটুকু বাকি থাকলো বা ওই এটার
আগের সিলেকশনটা থেকে নতুন সিলেকশনে সব কিছু বাদ দিয়ে যেটুকু থাকলো ওইটুকুই আমরা সিলেকশন হিসেবে পেয়ে যাচ্ছি। তো এটাকে বলা হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এরপরে আসি ফেদারে। আমাদের যেই ফেদার অপশনটা, ধরে নেন যে এইখানে আমরা যে কোনো একটা সিলেকশন বানালাম। এই সিলেকশনটা যদি আমরা প্রিভিউ করতে চাই তাহলে কিবোর্ড থেকে কিউ চাপবো। কিউ চাপলে দেখেন এইখানে আমাদের এজটা অনেক হার্ড এজ হয়ে আছে, যে সিলেকশনের এরিয়াটা এটা একদম শার্প হয়ে আছে। তো এটাকে যদি আমরা ফেদার দিয়ে দিই তাহলে এটা অনেক স্মুথ হয়ে যাবে। আবার যদি কিউ চাপি তাহলে প্রিভিউটা চলে যাবে। তো এখান থেকে এই সিলেক্ট করা অবস্থায় ফেদার দিলে এটা কাজ করবে না, কিন্তু ফেদার আগে দিতে হবে। ফেদার 50 দিলাম এবং এইখান থেকে এই এরিয়াটা আবার সিলেক্ট করলাম। এবার যদি আমি কিউ চাপি তাহলে দেখেন এইখানে কিন্তু শার্প এজ নাই। সিলেক্ট ঠিকই হয়েছে কিন্তু এজটা কিন্তু শার্প না, সফট, মানে সাইড দিয়ে ব্লার হয়ে গেছে। তো ফেদারের কাজটা এরকমভাবে কাজ করে ফেদার। এরপর আসি অ্যান্টি এলাইসে। কিউ চাপি। অ্যালাইসটা চিন্তা করেন আপনারা, অ্যালাইসটা হচ্ছে এলিয়াস যেটা বলা হয়, অনেকে অ্যালাইস বলে। তো এই অপশনটা হচ্ছে অ্যালাইসটা হচ্ছে রাফ এইজ হিসেবে চিন্তা করেন, এবং তাহলে অ্যান্টি অ্যালাইস হচ্ছে স্মুথ এইজ বা ব্লার্ড হয়ে যায় যে এইজটাতে, ওইটাকে বোঝাচ্ছে, একটু স্মুথ হয়ে যায়। তো এখান থেকে আমরা আরেকটা যদি এরিয়া সিলেক্ট করি এখান থেকে, আচ্ছা ফেদারটা ডিলিট করে দিই। অ্যালাইসটা দেখার জন্য ফেদার 0 করে রাখতে হবে কিন্তু। তো এখান থেকে আরেকটা নতুন এরিয়া সিলেক্ট করলাম ফেদার 0 করে। এবার অ্যালাইসটা অন করে রাখি, আচ্ছা অফ করে আবার প্রথম থেকে দেখে। অ্যান্টি অ্যালাইসটা অফ করে দিলাম, এবার একটা এরিয়া সিলেক্ট করলাম। এখন যদি আমরা কিউ চাপি তাহলে দেখেন এই যে দেখেন কি অবস্থা হয়ে আছে এই এজটার। এবার যদি আমরা অ্যান্টি অ্যালাইস অন করে নিই, এবার আরেকটা এরিয়া সিলেক্ট করি, তাহলে এবার কিউ চেপে দেখেন এই এজটা আগের চাইতে স্মুথ, আগের মতো এবড়ো থেবড়ো হয়ে নাই। অ্যান্টি অ্যালাইসের কাজটা এইরকম। কিউ চাপি কন্ট্রোল ডি চাপলাম, ডিসিলেক্ট হলো। তো এখান থেকে আবার দেখেন স্টাইলটা আমরা আমাদের যে মার্কেট টুলের স্টাইল এইটা কিভাবে কাজ করবে। যেমন আমরা নর্মাল স্টাইলে ফ্রি হ্যান্ডে যেভাবে ইচ্ছা সেভাবে শেপটা নিতে পারতেছি, যে সিলেকশনের শেপটা ওটা নিতে পারতেছি। কিন্তু এখান থেকে আমরা যদি ফিক্সড রেশিও করে দিই অন বাই অন, তাহলে স্কোয়ার পাবো আমরা। এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল নিলে স্কোয়ার একটা শেপ পাবো। আচ্ছা এখান থেকে নর্মাল হয়ে গেছে, এটাকে ফিক্সড রেশিও করে দিলাম, অন এবং ওয়ান রাখলাম, উইডথ এবং হাইট 1 এবং 1 রাখলাম। তো এখান থেকে আমাদের ফ্রি হ্যান্ডে কিন্তু আমরা আর করতে পারতেছি না। দেখেন আপনারা যখন ট্রাই করবেন বাসায় দেখবেন যে আমরা ফ্রি হ্যান্ডে আর আমাদের সিলেকশনের যে শেপটা এটা নিতে পারতেছি না, শুধু স্কোয়ার আসতেছে, কারণ আমরা উইডথ এবং হাইটের যে রেশিও সেটা কি করছি 1 বাই 1 রেখে দিছি। এভাবে এলিপ্টিক্যাল টুল নিয়ে যদি এখন উইডথ এবং হাইট রেশিও 1 বাই 1 করে দিই ফিক্সড রেশিও করে, তাহলে দেখবো যে একটা সার্কেল পাচ্ছি আমরা। আর এলিপ্টিক্যাল কোনো শেপ পাচ্ছি না, সার্কেল, একদম পারফেক্ট সার্কেল পাচ্ছি। এখান থেকে এটাকে সাইজে দেওয়া যায়, ফিক্স সাইজেও দেওয়া যাবে। আপনাদের কতটুকু দরকার ওই পিক্সেল অনুযায়ী ওইটুকু দিতে পারবেন আপনারা। দেখুন দেখা যাচ্ছে আমরা এখানে যদি ক্লিক করি 64 পিক্সেল বাই 64 পিক্সেল, তাহলে এইখানে ওই যে 64 বাই 64 পিক্সেল এই পাশ দিয়ে 64 যাবে, উপর নিচে 64। তো এর মধ্যে যতগুলো পিক্সেল আছে সবগুলো সিলেক্ট করবে। এটাকে যদি আমি আর একটু বাড়াই দিই, 100 করে দিই, এখন আবার ক্লিক করলে দেখেন আমাদের যে সার্কেলটা সিলেকশন এরিয়াটা এর বড় হলো। এই সার্কেলের মধ্যে এই পাশাপাশি 100 পিক্সেল এবং উপরে নিচে 100 পিক্সেলের এই এরিয়ার মধ্যে যা যা আছে যতগুলো পিক্সেল আছে সবগুলোই সিলেক্ট করবে। তো মার্কি টুলটা মোটামুটি শেষ হলো। আচ্ছা আরেকটা যেটা মার্কি টুলের যে অপশন সিঙ্গেল র মার্কি টুল, সিঙ্গেল র মার্কি টুলটা কী করবে, যে কোনো একটা পিক্সেল সিলেক্ট করবে, উপরে নিচে হোক বা ডানে বামে হোক। আমাদের যে এইখানে সিঙ্গেল র মার্কি টুল এইটা একটা ডানে এবং ডান থেকে বাম দিকে মানে হরিজন্টালি একটা
1 পিক্সেলের একটা লাইন সিলেক্ট করবে। দেখেন এই বক্সগুলো হচ্ছে পিক্সেল, একটা পিক্সেল। তো এখানে এই 1 পিক্সেলে একটা লাইন ক্রিয়েট করতেছে সিলেকশন হিসেবে। আবার সিঙ্গেল কলাম মার্কি টুল যেটা ওইটা এখানে 1 পিক্সেলের ভার্টিক্যালি একটা লাইন ক্রিয়েট করতেছে বা সিলেক্ট করতেছে। মার্কি টুলটা শেষ হলো। এবার আমরা দেখি ল্যাসো টুল। এখানে ল্যাসো টুলের ৩টা ভার্সন আছে, যেমন ল্যাসো টুল, নরমাল ল্যাসো টুল যেটা, আবার আছে পলিগনাল ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুল। তো এখান থেকে আমাদের যেই সিলেকশনের জন্যে আমরা যখন মার্কি টুল সিলেক্ট করলাম তখন কিছু অপশন চলে আসতেছিল। আমাদের ল্যাসো টুল সিলেক্ট করার পরেও মোটামুটি সেম অপশনগুলোই পাচ্ছি আমরা, কয়েকটা অপশন বাদে। তো ফেদার এবং অ্যান্টি অ্যালাইজ তো আমরা দেখলামই আগেই। এভাবে আমরা ল্যাসো টুল দিয়ে ফ্রি হ্যান্ডে সিলেক্ট করতে পারবো। আগে তো মার্কি টুল দিয়ে হয় রেক্ট্যাঙ্গেল পাচ্ছিলাম, না হয় সিঙ্গেল র, না হয় সিঙ্গেল কলাম মার্কি টুল পাচ্ছিলাম, অথবা এলিপ্টিক্যাল পাচ্ছিলাম। কোনো স্পেসিফিক বা ফ্রি হ্যান্ডে কোনো শেপ বানাতে পারছিলাম না আমরা, ঠিক আছে, তাই না? তো এখান থেকে আমরা ল্যাসো টুলটা দিয়ে যে কোনোভাবে এইভাবে ইচ্ছা মতো মনের মাধুরী মিশিয়ে সিলেক্ট করতে পারবো। ল্যাসো টুলটা এইভাবে নিয়ে কাজ করার সময় যে কোনো সিলেকশন পাথ আমরা ক্রিয়েট করতে পারবো এভাবে। তো এটাকে ল্যাসো টুলটা দিয়ে সিলেক্ট করার সময় ধরেন যে এই আর ওই একদম স্টার্টিং পজিশনে আপনাকে যেতে হবে না। এখানে আপনি যদি ছেড়ে দেন এই জায়গাতে এসে, তাহলে সে অটোমেটিক ক্লোজ করে নেবে সিলেকশনটা স্টার্টিং পয়েন্ট সহ। আবার দেখাই এটা, এখান থেকে আমি ছেড়ে দিলাম ওই জায়গাতে, ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, তাহলে স্টার্টিং পয়েন্টে অটোমেটিক্যালি এটাকে ক্লোজ করে নিল। ল্যাসো টুলের সাথে যে ফেদার এবং অ্যান্টি অ্যালাইজড, এটা আপনারা মার্কি টুলের মতোই, এটা দেখে নেবেন। এখান থেকে এই অপশনগুলোও কিন্তু মার্কি টুলের মতোই। এখান থেকে নর্মাল যেটা নিউ সিলেকশন, এটাকে আমরা করলে নতুন একটা সিলেকশন পেলাম। এটার সাথে এটা অ্যাড টু সিলেকশন করলে এই সিলেকশনের সাথে অ্যাড করা যাবে। আবার এইখান থেকে সাবট্রাক্ট যদি করে দিই, তাহলে এখান থেকে আগের সিলেকশন থেকে বাদ হয়ে যাবে। আবার ইন্টারসেক্ট করলে যেটুকু ইন্টারসেক্ট করতেছি ওইটুকু থেকে যাবে, এইটুকু থেকে গেল এই সিলেকশনটুকু। পলিগনাল ল্যাসো টুলের কাজ যেটা, আমরা এটাকে বিভিন্ন পলিগন টাইপের শেপ ক্রিয়েট করে সিলেকশন করতে পারি। ধরনের এইভাবে ক্রিয়েট করলাম এইভাবে, অথবা এই যে এখান থেকে লাইভ এক্সাম্পল দেখাই। ধরে নেন যে এই বাড়িটা ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করতে গেলে আমাদের পারফেক্ট হতো না, দেখা যাচ্ছে এইভাবে আপনি ক্লিক করে ড্র্যাগ করতেন, হচ্ছে না ভালোভাবে সিলেকশনটা আমরা পারফেক্টলি করতে পারছি না। হাত তো, মানুষের হাত তো আর কি মেশিন না। তো এখান থেকে কি করব, এই পলিগন ল্যাসো টুলটা নিলাম এবং এখান থেকে এটাকে এভাবে ক্লিক করে সিলেক্ট করতে থাকলাম। আমি কিন্তু হ্যান্ড টুলটা ইউজ করছি, সিমলেসলি হ্যান্ড টুলটা ইউজ করছি। তো হ্যান্ড টুলটা স্পেস চেপে ইউজ করতে গেলে হ্যান্ড টুল চলে আসতেছে, এবং এটাকে স্পেসটা ছেড়ে দিলে হ্যান্ড টুল চলে যাচ্ছে। আবার জুম টুলও কিন্তু ইউজ করতেছি, কোনো সমস্যা হচ্ছে না। ল্যাসো টুল ইউজ করার সময় আপনারা দেখবেন যে দেখা যাচ্ছে যদি কোনো মানে উল্টাপাল্টা জায়গায় ক্লিক হয়ে গেল, এভাবে উল্টাপাল্টা জায়গায় ক্লিক হয়ে গেল, তো ওইটা আবার মানে প্রথম থেকে শুরু করার দরকার নাই। আপনারা জাস্ট ওই টুলটা সিলেক্ট থাকা অবস্থায় ব্যাক স্পেস চাপবেন, তাহলে যে জায়গায় ক্লিক করছেন ওই স্পেসগুলো মানে ওই ক্লিকগুলো ডিলিট হয়ে যাবে। ব্যাক স্পেস চাপলাম, ওইগুলো অ্যাক্সিডেন্টাল ক্লিকগুলো ডিলিট হয়ে গেল। তো এইভাবে সিলেক্ট করে করে আমরা পারফেক্ট একটা সিলেকশন তৈরি করতে পারি। আমাদের যেখানে লাগে এইভাবে সিলেকশনটা ওইখানে আমরা ইউজ করব। তো আশা করি বুঝতে পারছেন এই পলিগনাল ল্যাসো টুলের যে পয়েন্টটা। এখান থেকে আমরা যদি আবার এত দূর না এসে এটাকে ক্লোজ করতে চাই, তাহলে এই জায়গায় জাস্ট ডাবল ক্লিক করে দিব, এটা ওই স্টার্টিং পয়েন্টে এসে ক্লোজ হয়ে যাবে সিলেকশনটা। সেম অপশন আমাদের যেই অপশন বারে যে অপশনগুলো আসছে সবগুলোই সেম সিলেকশন টুলের জন্য। এরপর আসি ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুলটা হচ্ছে এখান থেকে যদি আমরা ক্লিক করা ড্র্যাগ করা শুরু করি, তাহলে দেখেন মাউসের মাউস ক্লিক করে কিন্তু ধরে রাখার দরকার নাই, এটাকে ছেড়ে দিলেই অটোমেটিক এখানে
সিলেকশন করা শুরু করবে ম্যাগনেটের মতো। দেখেন অটোমেটিক সিলেকশন করতেছে। তো দেখেন এই পাথে কিছু অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হচ্ছে। এই অ্যাঙ্কার পয়েন্টগুলো আমরা কিভাবে নিব বা কতটুকু নিব এটাও কিন্তু ঠিক করে দিতে পারি। তো এইখানে যদি আমাদের পাথে কিছু এক্সট্রা অ্যাঙ্কার পয়েন্ট যেটা অ্যাক্সিডেন্টালি অ্যাঙ্কার পয়েন্ট চলে আসে তাহলে ওই পলিগন ল্যাসো টুলের মতোই এখানে ব্যাক স্পেস চাপলে ওই আগে যেই মানে মিস্টেকেনলি যে অ্যাঙ্কার পয়েন্টগুলো চলে আসছে ওইগুলো ডিলিট হয়ে যাবে। তো এখানে এভাবে আমরা ডিলিট করে দিতে পারি ব্যাক স্পেস চেপে অন দ্য ফ্লাই। এইভাবে ধরে নেন যে এই এরিয়াটা আমরা সিলেক্ট করলাম, এখানে ডাবল ক্লিক করলে স্টার্টিং পজিশন সহ এরিয়াটা সিলেক্ট হয়ে গেল। তো এখন এই যে ফ্রিকোয়েন্সি দেখেন, ফ্রিকোয়েন্সিটা 51 দেওয়া আছে আমার। এই অপশন বার থেকে যেটাকে যদি আমি আরেকটু বাড়াই দেই, 100 করে দিলাম। 100 করে এখন আবার যদি সিলেকশন করতে যাই এখান থেকে ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে, তাহলে দেখেন কতগুলো অ্যাঙ্কার পয়েন্ট অনেক বেশিভাবে দিচ্ছে এবং আমাদের সিলেকশনটা আরও পারফেক্ট হচ্ছে। তো এইখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি মানে অ্যাঙ্কার পয়েন্টের ফ্রিকোয়েন্সি কত নিব এটাও সিলেক্ট করে দিতে পারি এই জায়গা থেকে, ফ্রিকোয়েন্সি থেকে। তো এরপর আসি আমাদের ম্যাগনেটিক ল্যাসো টুলটা কীভাবে কাজ করে। ও ধরেন যে এই রুফটা, এই রুফের যে কালার এবং ব্যাকগ্রাউন্ডের যে কালার, এই দুইটা কালারকে কন্ট্রাস্ট, এই দুইটা কালারের কন্ট্রাস্ট বাড়িয়ে কমিয়ে একটা এজ ক্রিয়েট করে। এই এজ বরাবর সে সিলেকশন করতে থাকে। তো সিলেকশন করার সময় এই এজটা আমরা দেখাই দিতে পারি যে কতটুকু তাকে অ্যাভারেজ করে একটা কন্ট্রাস্ট বানাতে হবে, কতটুকু কালার অ্যাভারেজ করে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড থেকে। তো এইখানে কন্ট্রাস্টটা আমরা বাড়িয়ে দিতে পারি, কমাতে বাড়াতে পারি। 50% করে দিলে এখানে দেখেন আগে যে একদম কিনারা বরাবর নিচ্ছিল, একটু তার অসুবিধা হবে এখন ফটোশপে, যে এখানে তার যেই এরিয়াটা এটা সিলেক্ট করতে গেলে ফটোশপ অ্যাভারেজটা কম করবে, তার যে ব্যাকগ্রাউন্ডের কালার অ্যাভারেজটা করতেছিল এটা কম করবে। কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করলাম। এরপর আমরা আসি উইডথে। উইডথে এখানে 30 পিক্সেল। তো এখান থেকে ক্যাপস লকটা অন করে নিই আমি। ক্যাপস লক অন করে দেখেন ওই টুলটাই, ম্যাগনেটিক ল্যাসো টুলটাই আচ্ছা কারেন্ট চলে গেছে মনে হয় অনেকের। তো এইখান থেকে সমস্যা নাই, আমাদের তো রেকর্ড অলরেডি আছে, এই লাইভ ক্লাসটাও রেকর্ডেড হিসেবে থাকবে। তো এইখান থেকে যখন উইডথ আমরা এখানে যদি সিলেক্ট করি 20 সিলেক্ট করার পর দেখেন এটা কি, এই যে সার্কেলটা এটা ছোট বড় হচ্ছে। তো এটাকে আমরা কিবোর্ড থেকে যে স্কোয়ার ব্র্যাকেট আছে, ক্লোজিং এবং স্টার্টিং স্কোয়ার ব্র্যাকেট, ওইটা চেপেও এই সাইজটা ছোট বড় করতে পারি। এটা যখন ছোট বড় করছি উইডথটাও তখন ছোট বড় হচ্ছে, দেখেন ওই যে উপরে দেখেন খেয়াল করেন উইডথটাও ছোট বড় হচ্ছে। তো এইখান থেকে আমরা এটাকে সার্কেলটা ছোট বড় করতে পারি। এই সার্কেলের কাজ কি, এই সার্কেলের মধ্যে যেই কালারটুকু পাবে ফটোশপ ওই কালারটুকু অ্যাভারেজ করে সে এখানে একটা কন্ট্রাস্ট লাইন তৈরি করবে, ওই লাইন বরাবর ম্যাগনেটিক ল্যাসো টুলটা কাজ করবে। তো ধরে নিলাম এইখানে এই বরাবর আমরা টানতেছি, এই যে দেখেন এখন উপরে যাচ্ছি, দেখে উপরের যে কালারগুলো আছে ওইগুলোকে অ্যাভারেজ করে একটা লাইন করে ফটোশপ ম্যাগনেটিক ল্যাসো টুলটা কাজ করছে। এই যে উপরে এই সার্কেল বরাবর, সার্কেলটা আমরা দেখতে পাই না কিন্তু সার্কেলটা থাকেই, কিন্তু এখন ক্যাপস লক চাপলে এই সার্কেলটার প্রিভিউ আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তো এইখান থেকে সার্কেলের কাজটা আমরা যদি দেখতে চাই যে ফটোশপ কোথা থেকে কালার নিয়ে অ্যাভারেজ করছে বা কন্ট্রাস্ট তৈরি করছে, এভাবে আমরা দেখতে পারবো সার্কেলটা অন করে। অলরাইট, ল্যাসো টুলের কাজ এখানে শেষ হলো। আর এই অপশন আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন, এইখানে একটা পেনের মতো সার্কেলের মধ্যে পেন দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ওই গ্রাফিক্স ট্যাবলেটের কাজ। আমাদের যদি গ্রাফিক্স ট্যাবলেট থাকতো তাহলে পেনের প্রেশার অনুযায়ী আমরা এটার বিভিন্ন অপশন চেঞ্জ করতে পারতাম। ওকে, আমাদের নেক্সট টুলটা যেটা হচ্ছে যে ম্যাজিক ওয়ান টুল। অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা শুরু করি। অবজেক্ট সিলেকশন টুল দিয়ে শুরু করার জন্য একটা নতুন ইমেজ নেই, ধরে নেন এই ইমেজটা নিলাম এবং অবজেক্ট সিলেকশন টুল নিয়ে এখানে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে ড্র্যাগ করলাম। ফটোশপ অটোমেটিক একটা অবজেক্ট যেই আমাদের পাতাটা ওইটা বুঝে নিল যে আমরা এই পাতাটাই তো সিলেক্ট করতে চাচ্ছি, তো এখানে সিলেক্ট করে দিয়ে দিয়েছে আমাদেরকে।
তো এখান থেকে অবজেক্ট সিলেকশনের ২ টা অপশন আছে, যেমন ল্যাসো টুল এবং রেক্ট্যাঙ্গেল ল্যাসো টুল, না রেক্ট্যাঙ্গেল মার্কি টুল যেটা। এখানে আমরা যখন ক্লিক করে ড্র্যাগ করলাম তখন দেখেন একটা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের মতো অপশন চলে আসছিল। ওইটাকে জাস্ট সিলেক্ট করলাম, মানে ক্লিক করে ড্র্যাগ করলাম ওই মার্কি টুলটা দিয়ে। এখানে এই রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল না নিয়ে আমরা ল্যাসো টুল দিয়ে কাজ করতে পারি। তো এখান থেকে জাস্ট ল্যাসো টুলের মতো করে ফ্রি হ্যান্ডে আমরা একটা এরিয়া দেখাই দিলাম ফটোশপকে। ফটোশপ ওই এরিয়ার মধ্যে যা আছে ওইটা সিলেক্ট করে দিলাম। এখানে সিলেকশন টুলের যে অপশনগুলা, নিউ সিলেকশন, অ্যাড টু সিলেকশন, সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, ইন্টারসেক্ট ফ্রম সিলেকশন, সবগুলাই আছে। তো এখান থেকে যে স্যাম্পল অল লেয়ার্স এটা যদি সিলেক্ট করে দিই, এখানে আরেকটা লেয়ার নিতে হবে আমাদেরকে, তাহলে বোঝা যাবে। এই ইমেজটা এখানে নিয়ে যায়। ওকে, তো ধরেন এইখানে আমাদের এই ইমেজটা এই জায়গাতে প্লেস করলাম। এবার অবজেক্ট সিলেকশন টুল নিলাম, স্যাম্পল অল লেয়ার্সটা অফ করে দিলাম। এবার কি হবে দেখেন, এখান থেকে আমি যদি পুরো ইমেজটা এইভাবে সিলেক্ট, আচ্ছা ল্যাসো টুলটা না নেই, রেক্ট্যাঙ্গেলটা নেই, এভাবে পুরো ইমেজটা আমি সিলেক্ট করতেছি। সবগুলো ইমেজ আমি সিলেক্ট করব, মানে এই এরিয়ার মধ্যে যা কিছু আছে, অবজেক্ট হিসেবে যা কিছু আছে সবগুলো সিলেক্ট করতে চাচ্ছি। তো এভাবে রেক্ট্যাঙ্গেলটা ক্লিক করে ড্র্যাগ করে যদি আমি ছেড়ে দেই, তাহলে দেখেন কি হচ্ছে, শুধু এই ইমেজটা সিলেক্ট হচ্ছে, শুধু এই ইমেজটা সিলেক্ট হচ্ছে, যে কম্পিউটারের হাত উপরে আছে এই ইমেজটা। তো এই ইমেজটা কোথায় আছে? লেয়ার অনে, কারণ আমরা লেয়ার অন সিলেক্ট করে রাখছিলাম। এখান থেকে যদি আমি স্যাম্পল অল লেয়ার্সটা ক্লিক করে এবার ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে দেখেন এখান থেকে ক্লিক করে যদি ড্র্যাগ করি, তাহলে এই যে নিচের লেয়ার সহ যা কিছু আছে, আচ্ছা এটাকে আমি ইয়ে করে দিই, আনলক করে দিলাম। ওকে, তো এইখান থেকে এবার যদি ক্লিক করে ড্র্যাগ করি, পুরো ইমেজটা এই ২ টা লেয়ারের মধ্যে যা কিছু ছিল সবকিছু সিলেক্ট হচ্ছে। এবার স্যাম্পল অল লেয়ার্সে কাজ হচ্ছে এটা। এনহ্যান্স এজ যেটা, এনহ্যান্স এজ ছাড়া আমরা কোনো একটা লেয়ার সিলেক্ট করি, দেখি কি হচ্ছে। তো এখান থেকে আমরা যদি কিউ চাপি, তাহলে প্রিভিউটা অন হয়ে যাবে আমাদের। কিউ চাপলে প্রিভিউটা অন হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এইখানে কিছু একটু, এই যে দেখেন এই এজগুলো রাফ হয়ে আছে। তো এনহ্যান্স এজ অপশন সিলেক্ট করে আমরা যদি এখন আবার এই নতুন একটা সিলেকশন তৈরি করি, এখানে নতুন আরেকটা সিলেকশন নিলাম, এবার কিউ চাপি। তো দেখেন আগের চাইতে রাফনেসটা একটু কম। এনহ্যান্স এজের কাজটাই হচ্ছে এইটা, আগের চাইতে রাফনেসটা একটু কম। তো এখানে কিউ চাপি, প্রিভিউটা অফ করে দিলাম। এবার অবজেক্ট সাবট্রাক্ট। তো এখান থেকে আমরা যদি এই যে কোনো একটা এরিয়া আবার যদি সিলেক্ট করতে চাই, অবজেক্ট সাবট্রাক্ট নিয়ে, তো দেখেন এইখানে লিটারালি যেই শেপটা নিলাম ওইটাই এখান থেকে, ওইটুকুই এখান থেকে ডিলিট হয়ে গেছে। তো অবজেক্ট সাবট্রাক্ট অপশনটা আবার যদি অন করে দিই, তাহলে দেখেন ওই অবজেক্ট থেকে আমাদের যে সিলেকশন টুলটা ওই লিটারালি ওই শেপটা থেকে ওইভাবে ডিলিট করতেছে না। এটাকে আবার ডিসিলেক্ট করলাম, আবার একটা নতুন সিলেকশন বানাই। এখানে অবজেক্ট সাবট্রাক্ট অপশনটা অন করা আছে। অন করা অবস্থায় এখান থেকে আমি কিছু একটা এরিয়া সাবট্রাক্ট করব। তো এখান থেকে সিলেক্ট করলাম রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটা নিয়ে, এবং দেখেন কিভাবে সে ডিলিট করলো ওই যে আমাদের যেটুকু এরিয়া দরকার ছিল না সেটুকু একটা রাফ সিলেকশন বানিয়ে সে ডিলিট করলো। কিন্তু এখান থেকে অবজেক্ট সাবট্রাক্ট অপশনটা অফ করে দিয়ে আবার যদি এখানে সাবট্রাক্ট করতে যাই, তাহলে ওই মার্কি টুলের যেই শেপ একদম লিটারালি ওইটুকুই ডিলিট করলো। তো কুইক সিলেকশন টুলের সেম অপশন পাবো আমরা এখানে, জাস্ট কিছু নতুন একটু অ্যাড হবে। এনহ্যান্স এজটা সেম আছে, স্যাম্পল অল লেয়ার্সটাও সেম থাকবে, সেম কাজ। এখানে জাস্ট আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা যদি কুইক সিলেকশন করতে যাই, ধরে নেন এই এরিয়াটা আমরা কুইক সিলেকশন করতেছি, কুইক সিলেকশন টুল দিয়ে ক্লিক করে ড্র্যাগ করলাম, দেখে সিলেক্ট হলো এই জায়গাটা। তো এইটার সাথে আমরা যদি আবার নতুন কোনো এরিয়া
অ্যাড করতে চাই, দেখা যাচ্ছে একটা এরিয়া সিলেক্ট করলাম, নতুন এরিয়া অ্যাড করতে চাচ্ছি, তাহলে শিফট চাপবো। শিফট চাপলে প্লাস সাইনটা চলে আসবে, আমাদের অ্যাড টু সিলেকশন বার অপশনটা চলে আসবে। তো এখানে শিফট চেপে ক্লিক করলে নতুন ওই আগের সিলেকশনের সাথে নতুন আরেকটা সিলেকশন অ্যাড হতে থাকবে। আবার যদি অল্টার চেপে এখন আবার ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে ওই আগের সিলেকশন থেকে বাদ হতে থাকবে, সাবট্র্যাক্ট হতে থাকবে। ওকে, এখান থেকে আমাদের যে ব্রাশের সাইজটা এটা বড় করে নিই। অল্টার চেপে ক্লিক করে ড্র্যাগ করতেছি, এটা বড় হতে থাকছে। তো এখান থেকে দেখেন এখানে আমাদের যেই স্পেসিং বা এই সাইজটা এগুলো বড় ছোট করা যাবে এই জায়গা থেকে। ব্রাশের যেই হার্ডনেস, স্পেসিং, এভাবে ব্রাশের ওরিয়েন্টেশন সব কিছুই এইখান থেকে আপনারা ঠিক করতে পারবেন। অ্যাঙ্গেল, রাউন্ডনেস সব কিছুই এখান থেকে ঠিক করতে পারবেন। এভাবে আমরা কুইক সিলেকশন টুল নিয়ে কাজ করব। এরপর আসি ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের ব্যাপারটা কি? ম্যাজিক ওয়ান টুল তার কোনো একটা জায়গায় আপনারা যখন ক্লিক করবেন, ধরেন যে এই জায়গাটাতে আমরা ক্লিক করছি, সিমিলার এই যে পিক্সেলগুলা যেখানে যেখানে ইমেজের পাইছে সবগুলাই সিলেক্ট করছে সে। তো এখান থেকে আমরা স্যাম্পল অল লেয়ার্স করা আছে দেখে সবগুলো লেয়ার্সের মধ্যে যা কিছু পাইছে ও সবগুলো সিলেক্ট করতেছে। যেমন এইখানে আমরা অরেঞ্জটা সিলেক্ট করলাম, কিন্তু অরেঞ্জ কালারের পিক্সেলগুলো অন্য জায়গায় পাই নাই দেখে শুধু ওইখানেই সিলেক্ট করছে। তো অরেঞ্জ তো এইখানেও ছিল, এই যে এই জায়গাটুকুতেও ছিল, কিন্তু ওইখানে যায় নাই কেন? কারণ এই যে হাত দিয়ে ব্লক হয়ে গেছে, ওই জায়গাটুকু কন্টিনিউয়াস ভাবে ওইখানে পাই নাই, এই হাত দিয়ে ব্লক হয়ে গেছে। তখন আমরা যদি এখানে আবার যদি সিলেক্ট করি, এখানে আবার যদি সিলেক্ট করি, তাহলে দেখেন এই জায়গাটুকু পাইছে, কিন্তু এই অরেঞ্জটুকু সিলেক্ট করে নাই। তো এখান থেকে কন্ট্রোল ডি চেপে আবার ডিসিলেক্ট করলাম। এখন ধরেন যে অরেঞ্জ আমাদের ইমেজের যেই যতগুলো অরেঞ্জ আছে সবগুলো অরেঞ্জ কালার যদি আমরা আমাদের আর্টবোর্ডের মধ্যে সিলেক্ট করতে চাই, তাহলে এই যে কন্টিনিউয়াস অপশনটা অফ করে দিব। মানে কন্টিনিউয়াসটা আপনার কন্টিনিউয়াস হিসেবেই কনসিডার করবেন আর কি। এখান থেকে আমরা যদি এবার এই অরেঞ্জে ক্লিক করি, তাহলে ইমেজের মধ্যে যতগুলো অরেঞ্জ কালার পাইছে সবগুলাই ফটোশপ সিলেক্ট করে ফেলছে দেখেন। তার আর দরকার হয় নাই যে এই হাত দিয়ে ব্লক হয়ে গেছে, তো আমি আর ওইদিকে যাব না, ওইদিকে সিলেক্ট করবো না, এইদিকেই থাকি। তো এখানে ওই ইমেজের মধ্যে যতগুলা অরেঞ্জ কালার পাইছে সবগুলোই সিলেক্ট করলো। তো এখান থেকে যদি আবার কন্টিনিউয়াসটা অফ করে দিই, এখান থেকে আবার যদি কোনো পার্টিকুলার কালারে ক্লিক করি, তাহলে ওই কালারের মধ্যে ওই এরিয়ার মধ্যে থাকবে, বাইরে যাচ্ছে না। এখানে পার্পল কালার এখানে পাইছে, এখানেই আছে, বাইরে যায় নাই। কন্টিনিউয়াসটা এভাবে কাজ করবে। অ্যান্টি এলাইস আমরা দেখেছি, স্যাম্পল অল লেয়ার্সটা দেখালাম। স্যাম্পল অল লেয়ার্সটা কী করবে? ধরে নেন এই যে এই অংশটুকুতে আমি ক্লিক করলাম, এই অংশটুকুতে ক্লিক করলাম। আচ্ছা, নিউ সিলেকশন করে এখানে টলারেন্স লেভেলটা কমাই দিই। তো এই জায়গাটাতে যেই কালারের পিক্সেলগুলো পেলো সেইগুলোই সিলেক্ট করলো। তো এই পিক্সেলগুলো আর অন্য জায়গায় নাই দেখে সে ফটোশপ আর মানে ম্যাজিক ওয়ান টুলটা আর সিলেক্ট করে নাই। তো এখান থেকে আপনারা যে ম্যাজিক ওয়ান টুল নিয়ে কাজ করতেছি, আমরা জুম ইন করলে যদি দেখি, এইখানে ম্যাজিক ওয়ান টুলটা কী করতেছে, যে কোনো একটা পিক্সেলের উপর ক্লিক করলে, মানে যেই এরিয়ার উপর ক্লিক করতেছি ওইখান থেকে জাস্ট একটা পিক্সেল নিয়ে ওই কালারটা যেখানে যেখানে পাচ্ছে সেই কালারের পিক্সেলগুলো সিলেক্ট করছে। তো এইটা হচ্ছে পয়েন্ট স্যাম্পলের কাজ, যে কোনো একটা পিক্সেল থেকে কালার নিয়ে ম্যাজিক ওয়ান টুল কাজ করছে। তো এখান থেকে আমরা যদি 3x3 করি, তাহলে এই যে এই পিক্সেলটা নিবে, এইটা নিবে, এইটা নিবে, এইটা নিবে, তার পাশ দিয়ে এই একটা পিক্সেলের পাশ দিয়ে 3x3 যতগুলো পিক্সেল আছে দেখাই দিই আমি এখানে ব্রাশ টুল দিয়ে। আমাদের এই যে এই 3x3 লেয়ারের মধ্যে যে পিক্সেলগুলো পাবে, আমরা যে এই সিলেকশনটা করে রাখছি দেখেন, এই পাশ দিয়ে উপরে দিয়ে 3টা পিক্সেল, নিচ দিয়ে সাইড দিয়ে 3টা পিক্সেল, বাম দিয়ে 3টা পিক্সেল, নিচ দিয়েও 3টা পিক্সেল, এই 3x3 এভাবে নিবে। যদি আমরা কী করি, ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করে এখানে 3x3 অ্যাভারেজ করি, তাহলে
3/3 অ্যাভারেজ করে ওই পিক্সেলগুলোর মধ্যে যে কালারটা আছে ওগুলো অ্যাভারেজ করে আমাদের বাকি এলাকায় যে কালারগুলো আছে ওগুলো সিলেক্ট করবে। তো এখানে আমরা সবসময় পয়েন্ট স্যাম্পল নিয়ে কাজ করব, কারণ আমরা একটা নির্দিষ্ট পিক্সেলের কালার নিয়ে কাজ করতেছি। অ্যাভারেজ কালার আমাদের দরকার নাই। তো এখান থেকে টলারেন্স লেভেলটা বোঝাই দিই। টলারেন্স লেভেলটা হচ্ছে একটা কালার, কতটুকু কালার রেঞ্জ আমি ম্যাজিক ওয়ান টুলকে সিলেক্ট করতে দিচ্ছি। যেমন সিমিলার কালার ম্যাজিক ওয়ান টুল থেকে ম্যাজিক ওয়ান টুলকে আমরা কোনো জায়গায় ক্লিক করলে সে ওই জায়গার পিক্সেলে সিমিলার যে পিক্সেলগুলো ওগুলো সিলেক্ট করে। তো এখান থেকে আমি এই তার যে ক্ষমতাটা তাই টলারেন্স দিয়ে বাড়াতে কমাতে পারি, যে কতটুকু সিমিলার পিক্সেল সে দেখতে পাবে বা সিলেক্ট করতে পারবে। টলারেন্স লেভেলটা এখানে যদি আমি 10 করে দিই, এবার সেম জায়গায় আবার যদি ক্লিক করি, তাহলে দেখেন আগের মতো কিন্তু বেশি সিলেক্ট করতে পারে না সে, কারণ তাকে আমি বলে দিয়েছি তোমার রেঞ্জ হচ্ছে এইটাই, তোমাকে এর বাইরে যাওয়া যাবে না। টলারেন্স লেভেল দিয়ে তার যে রেঞ্জটা এটা ঠিক করে দিতে পারি, যে কতটুকু সিমিলার পিক্সেল সে দেখতে পাবে বা সিলেক্ট করতে পারবে। তো টলারেন্স এখন যদি আবার 70 বা 80 করে দিই, তাহলে আবার সেম জায়গায় ক্লিক করি, তাহলে দেখেন কত অনেক বেশি এরিয়া সিলেক্ট করে ফেলছে সে। এবং এখানে স্যাম্পল অল লেয়ার্স ক্লিক করা আছে দেখে ওই আমাদের এই লেয়ারের মধ্যে যা আসে ওইগুলোও সিলেক্ট করতে পারতেছে। তো ম্যাজিক ওয়ান টুলের কাজটা দেখলাম আমরা। এর পরের টুলটা কি আছে? এর পরের টুলটা হচ্ছে, আচ্ছা এইখানে আমরা আর ভিডিও দেই নাই। নেক্সট উইকে আমাদের যে ভিডিওগুলো আসবে এইগুলো হচ্ছে, এখান থেকে কিছু টুল বাদ যেতে পারে আমাদের। এখান থেকে টুলগুলো হয়তো আগের সফটওয়্যার থেকে আসে অথবা অবসোলিউট হয়ে গেছে, এখন এই টুলের কাজগুলো আমরা আর করি না, সেহেতু এখানে কিছু টুল বাদ যেতে পারে। নেক্সট উইকে মোটামুটি সবগুলো টুলেই ভিডিও পেয়ে যাবেন আপনারা। তো আজকে এই ম্যাজিক ওয়ান টুল পর্যন্তই থেকে যাক। আমরা নেক্সটে সবগুলো টুল নিয়ে ভিডিও দিব এবং আপনারা পুরো উইক জুড়ে ভিডিওগুলো দেখবেন। এই পর্যন্ত এইখানে এই লেসনটার ম্যাজিক ওয়ান টুলের পরে কিন্তু একটা কুইজ আসবে এবং অ্যাসাইনমেন্ট পাবেন আপনারা কালকের মধ্যেই। তো কালকের মধ্যে কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবো এইখানে, যাতে করে আপনারা দেখে আবার কালকে আমরা ক্লাস নিতে পারি। আজকের ক্লাসটা আপাতত এই পর্যন্তই থাক। এই পর্যন্ত, হ্যাঁ, জি জি। ওইটা তো গ্রেডিয়েন্ট দিয়ে করতে হবে আপনাকে। হ্যাঁ, এভাবে যখন আমরা শেপ নিলাম, এটা একটা ধরেন একটা শেপ নিছি, এই রেক্ট্যাঙ্গুলার শেপ নেওয়ার পর আমরা কি করলাম, এখান থেকে রাইট ক্লিক করব, ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর গ্রেডিয়েন্ট ওভারলে, ওই শেপটার উপরে গ্রেডিয়েন্টটা বসবে আমাদের। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট নিয়ে ইচ্ছামতো কালার নিয়ে ওটাকে রেডি করতে পারবো। ধরে নেন যে এটা নিলাম, এখানে দেখেন কোনো একটা নির্দিষ্ট কালার নাই, কিন্তু এখানে দুইটা বা তিনটা কালার আছে। ওপাসিটি, আচ্ছা এখান থেকে স্কেলটা বাড়াই কমাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে 3টা বা 4টা কালার আছে, এটা গ্রেডিয়েন্ট নিয়ে নিতে হবে। একটা শেপের মধ্যে 3-4টা কালার নিতে গেলে গ্রেডিয়েন্ট নিয়ে নিতে হবে। গ্রেডিয়েন্টের যে স্টাইলটা এটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এই যে এটা স্টাইল লিনিয়ার হয়ে আছে, তো এখানে রেডিয়াল করে দিলে এখানে দেখেন গ্রেডিয়েন্টটা চেঞ্জ হচ্ছে। রিভার্স করতে পারবেন, যে কালারটা কোন দিকে যাবে রিভার্স করে দিলাম। এই যে দেখেন রিভার্স করলে কীভাবে কাজ করে, মাঝখানে কালারটা বাইরে যাচ্ছে, আবার বাইরেটা মাঝখানে আসতেছে। অ্যাঙ্গেল করে দিল, মাঝখানে বিন্দুর মতন হয়ে থাকে। এটার কথা বলতেছেন? এটা স্কেল চেঞ্জ করে দিবেন, স্কেলটা বাড়িয়ে দিবেন। স্কেলটা বাড়ালে কমালে এরকম হবে। হ্যাঁ, এই যে গ্রেডিয়েন্টটা আছে, যেটা গ্রেডিয়েন্টে দিয়েছেন এটাকে এডিট করে নেন। গ্রেডিয়েন্টে ক্লিক করলে এডিটের অপশন আসবে। এই যে এই পয়েন্টগুলো স্টপ বলা হয় এগুলোকে, হ্যাঁ, এই স্টপে আপনি কালারটা সিলেক্ট করতে পারবেন। বাইরে ইয়েলো রাখবেন, এই যে ইয়েলোটা নিলাম আমি এখান থেকে, আর মাঝখানে নিলাম
যেকোনো আপনি যেই সাইডে কালার নেন না কেন ওটাকে পরে আবার অ্যাডজাস্ট করে নিতে পারবেন। মাঝখানে রেড নিলাম। দেখেন মাঝখানে রেড আসছে, বাইরে ইয়েলো আসছে। তো এটাকে আমরা আবার রিভার্স করতে পারি এখান থেকে। যদি দরকার ভুলবশত যদি বাইরে রেড নিয়ে নিতাম, আবার মাঝখানে ইয়েলো নিয়ে নিতাম, এটাকে রিভার্স করে দিলেই জাস্ট হয়ে যেত। হ্যাঁ? বুঝতে পারছেন কি? এটার স্টাইলটা আমরা আবার চেঞ্জ করে নিতে পারি। এভাবে ইচ্ছামতো আমাদের নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, আসবে, অবশ্যই আসবে। এখান থেকে স্টপ আছে তো? ২ টা স্টপ এখানে ডিফল্ট ভাবে ২ টা স্টপ আছে। এখানে আমরা যদি এই যে দেখেন, এই স্টপে ক্লিক করলে একটা মাউস মানে নরমাল কার্সারটা পাচ্ছি। তো এখানে দেখেন এই যে হ্যান্ডের যেই আঙ্গুলটা দেখাচ্ছে আপনাদেরকে, মানে একটা আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আমরা যদি ফাঁকা জায়গায় ক্লিক করি, ওই দেখেন এখানে দেখেন যে ক্লিক টু অ্যাড এ স্টপ। এখানে ক্লিক করলে আরেকটা স্টপ তৈরি হলো। এখান থেকে আমরা ডাবল ক্লিক করে ওই স্টপের উপরে নতুন একটা কালার ইন্ট্রোডিউস করতে পারি। এই দেখছেন? কয়টা কালার আসলো? এখানে আবার আরেকটা স্টপ নিলাম। এই নীল কালারটা হালকা করবেন। কালার হালকা, হালকা কালার সিলেক্ট করবেন এখান থেকে। এই যে এখান থেকে হালকা কালার সিলেক্ট করবেন। বুঝতে পারছেন না? ওকে, অলরাইট। তো এইখানে গ্রেডিয়েন্টটা নেওয়া শিখলাম আমরা। এরপর গতদিন জীবন ভাই মনে হয় একটা কোয়েশ্চেন করছিলেন যে এখান থেকে ইয়াটা কিভাবে কাজ করে? এই মাস্কের যে লিঙ্কটা কিভাবে কাজ করে? তো ধরে নেন যে এইখানে আমরা মাস্কিং এ একটা নতুন একটা মাস্ক নিই, লেয়ার মাস্ক। আমরা এখানে একটু ব্রাশ দিয়ে ডুডল করি। ধরে নিলাম এই জায়গায় আমরা ব্ল্যাক পেইন্ট করে দিলাম। এই জায়গায় ব্ল্যাকটা পেইন্ট করে দিলাম। তো এখান থেকে এই যে লিঙ্কটা আছে না? লেয়ার থেকে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এইটা নিয়ে আমরা একটা কোয়েশ্চেন ছিল যে এটা লিঙ্কটা কিভাবে কাজ করে। তো এখন যদি আমরা লিঙ্কটা সহই এই ইমেজটাকে নাড়াতে যাই, দেখেন মাস্ক সহ ওই ইমেজটা নড়তেছে। ইমেজটার উপরে যে মাস্কটা আছে ওইটা সহই নড়তেছে। আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেই, তাহলে বোঝা যাবে। হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। এখন আমি এইটাকে পুরোটা সিলেক্ট করে এখান থেকে যদি আমি এটা ট্রান্সফর্ম করি, তাহলে মাস্ক, এই যে মাস্ক নিলাম, মাস্কটাও ছোট বড় হচ্ছে। এবার যদি আমি এটা লিঙ্কটাকে ছেড়ে দিই, এই লিঙ্কটাকে ক্লিক করি এখানে, তাহলে এই ইমেজের সাথে এই মাস্কটা আনলিঙ্ক হয়ে গেল। এখন যদি আমি এটাকে ট্রান্সফর্ম করতে যাই, তাহলে দেখেন ওই মাস্কটা কিন্তু ট্রান্সফর্ম হচ্ছে না, আগের অবস্থায় থেকে যাচ্ছে। ইমেজটাই শুধু ট্রান্সফর্ম হচ্ছে এবং মুভ করতে পারতেছি। এই অবস্থায় যদি আবার আমি এখানে লিঙ্ক করে দিই এটাকে, তাহলে দেখেন আবার মাস্কটা ওই জায়গাতে থেকে গেল, অথবা ট্রান্সফর্মও করতে পারতেছি। তো লিঙ্কের কাজটা হচ্ছে মেনলি এটা। আশা করি বুঝতে পারছেন। এরপরে আর কারো কোনো কোশ্চেন? আজকে ক্লাসের বাইরেও কোশ্চেন করতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ ভাইয়া। কি কিসে? আহ, না পাওয়া তো কথা না। এই যে এখানে আপনার তো সিন হয়ে আছে। ও মেসেঞ্জারে দিয়ে দিয়েছি, গ্রুপে তো দেই নাই। গ্রুপে দিলে, গ্রুপে দিলে সবাই পাবে, মেসেঞ্জারে দিয়েছি ওই জন্য গ্রুপে পান নাই। ওকে, আচ্ছা, সমস্যা নাই। কাজকর্ম কেমন হচ্ছে, মানে বোঝা যাচ্ছে কিছু? কিছু ইমেজ তো দেখলাম বানাচ্ছেন অনেক। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনারা সবাই কিন্তু বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করে বিভিন্ন ধরনের আর্ট ওয়ার্ক বানানোর চেষ্টা করবেন। মানে যেকোনোভাবেই হোক, যেটুকু শিখেছেন সেটুকু দিয়েই ট্রাই করবেন। তারপরে আমাদের গ্রুপে পোস্ট করবেন। তাহলে আপনাদের যেই অ্যাসাইনমেন্টের বাইরে, কিন্তু অ্যাসাইনমেন্ট দিচ্ছি আমি। অ্যাসাইনমেন্ট গত সপ্তাহে বা তার আগের সপ্তাহেও দেওয়া হয় নাই।
কুইজ অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিব আজ কালকের ক্লাস শেষে। তো এর বাইরেও আপনারা ট্রাই করবেন, ট্রাই করে আমাদের গ্রুপে পোস্ট করবেন, তাহলে আপনাদের অ্যাক্টিভিটিটা বোঝা যাবে, আপনাদের যে অ্যাক্টিভিটিটা এটা মনিটর করতে পারবো আমি। তো এই কাজটা করবেন আপনারা। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। জি। উপরের ও এটা এভাবে নড়তেছে। এইটা সাইড হয়ে যাচ্ছে, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তো এইটা মনে হয় এই স্ন্যাপ হয়ে নাই, হ্যাঁ, এটাকে এভাবে চলে আসতেছে, তো দেখা যাচ্ছে এরকম হচ্ছে, এরকম হচ্ছে, তাই না? হুম। তো এটাকে স্ন্যাপ করে দিতে হবে, এই জায়গায় যে এটাকে টান দিবেন, হ্যাঁ, এই যে উপরে যে বারটা আছে এই বারটা ধরে টান দিলে পুরোটাই চলে যাবে। ক্লিক করে টান দিলে এখানে দেখবেন যে ডান দিকে এভাবে যখন স্ন্যাপ করতে যাবেন এরকম নীল কালার চলে আসবে। তো এখানে নীল কালার আসার পর ছেড়ে দিলে এটাকে এভাবে থেকে যাবে। এরপরে যদি আমি মিনিমাইজ করি বা ম্যাক্সিমাইজ করি তাহলে ওটা সহ হবে, ওভাবে হবে। অনেকে এটা পছন্দ করে, এটাকে স্ন্যাপ না করে কাজ করা পছন্দ করে অনেকে। ওকে। হ্যাঁ, বলেন। হ্যাঁ হ্যাঁ, ইলাস্ট্রেটরে আরও অ্যাডভান্স কাজ। গ্রেডিয়েন্টে ইলাস্ট্রেটর অনেক ভালোভাবে কন্ট্রোল করতে পারি আমরা। ইলাস্ট্রেট 2020 অনেক, গ্রেডিয়েন্টে আরও উন্নত, অনেক বেশি উন্নত। দেখতে কেমন লাগতেছে? এখন কয়জন স্টুডেন্ট? 14 জন। ফার্স্ট দিন কত ছিল? 37টা পাইছিলাম, তারপরে 31, তারপরে আস্তে আস্তে 25, এখন 14। 4 জন থাকবে নাকি লাস্টের বেলা? আচ্ছা ঠিক আছে, দেখি কার কার সাকসেসফুল হতে পারে, কে কে। সবাইকে হইতে হবে, সবাইকেই সাকসেসফুল হওয়া উচিত, যেহেতু আপনারা কাজ শিখতে আসছেন। তো আমরা এই যে কোর্সটাতে আমাদের কিন্তু কোর্সের যে মডিউলগুলো এগুলো আস্তে আস্তে উন্নত হচ্ছে, আমাদের নতুন নতুন কোর্স মডিউল অ্যাড করা ট্রাই করতেছি। যেমন স্টক, আপনারা অনেকে ফ্রিপিক বা শাটার স্টক বা এডোবি স্টক নিয়ে জানতে চাইছিলেন, ওইটাও কিন্তু দেখাবো আমরা। হ্যাঁ, আমাদের যে এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার থেকে শুরু করে আপনাদের মার্কেট প্লেসে কীভাবে অ্যাপ্লাই করবেন, কীভাবে অ্যাপ্লাই করা উচিত, কাভার লেটার কীভাবে লিখবেন, পোর্টফোলিও কীভাবে বানাবেন সেটা তো দেখাবোই। সব কিছুই আপনাদের আর্ন করা থেকে, মানে শুরু থেকে আর্ন করা পর্যন্ত যেটুকু দরকার সব সাপোর্টই পাবেন আপনারা। তো নতুন 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 লেসন অ্যাড করে আমরা এগুলা কভার করব। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনে এখানে যেগুলো মডিউল থাকবে, যেমন লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, আমরা স্কিল, এই যে এখানে আমাদের এই মডিউলটা দেখি তাহলে বোঝা যাবে। তো আমাদের যে এখন বেসিক কাজগুলো বা অ্যাডভান্স কাজগুলো, সফটওয়্যারের কাজগুলো আগে আমরা শিখে নিই। তারপরে এখানে ফটোশপ স্পেশালসে কিছু এক্সপার্টিস দেওয়া হয়েছে এখানে, হ্যাঁ, এইগুলো থেকে আপনারা আপনাদের কোন সেক্টরে যাইতে চাচ্ছেন, কোনটা ইজি লাগতেছে বা কোনটা ভালো লাগতেছে, তখন আপনারা সিলেক্ট করবেন। এখান থেকে আমরা ইলাস্ট্রেটর স্পেশালে দেখব যে কিছু কাজ দেওয়া আছে এখানে, এই কাজগুলো নিয়ে আপনারা গিগ বানাতে পারবেন, অথবা কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার টপিক নিয়ে মার্কেটে জব সার্চ করতে পারবেন। সার্চ করে অ্যাপ্লাই করে কাজ করবেন, সমস্যা নাই। ওই অনুযায়ী আপনাদের পোর্টফোলিও বানাতে হবে যে এই কাজগুলো আমি করি, আমার পোর্টফোলিওতে এই কাজগুলো আগে করছি, এগুলো রাখা আছে, ক্লায়েন্টকে অ্যাপ্লাই করার সময় এগুলো দেখাতে হবে। এখানে স্কিলস টু লার্নে এখানে আরও কিছু ডিজাইন দেওয়া আছে, যেমন দেখেন এখানে নতুন নতুন লেসন অ্যাড করতেছি আমি। এই যে এই লেসনগুলো আগে ছিল না, ল্যান্ডিং পেজ ডিজাইন, সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, এগুলো ছিল না, এগুলো অ্যাড করতেছি। ও আচ্ছা, সরি, এই স্ক্রিনে নিয়ে আসি। এখান থেকে আমরা এই যে স্কিলস টু লার্ন যেই ইয়াটা টপিকটা, এর মধ্যে দেখেন কিছু লেসন আছে, যেমন বিজনেস কার্ড ডিজাইন, লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এনভেলপ ডিজাইন। এগুলো যখন আমরা কমপ্লিট করব তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোনটা ভালো লাগতেছে বা কোনটা ইজি হচ্ছে আপনাদের জন্য শেখাটা। তখন আপনারা ওই একটা সাইড চুজ করে নেবেন, ওই সাইডটা চুজ করে আপনাদের পোর্টফোলিও বানাবেন। এই পোর্টফোলিওর মধ্যে আপনাদের ওই কাজগুলো রাখবেন।
সবই একই রকম চাহিদা। ও ওই হিসাবে গ্রাফিক্সের কাজে সবগুলা দেখা যাচ্ছে কোনো ক্লায়েন্ট আসলো আপনার কাছে, তার সবগুলোই লাগবে। এখন যদি কর্পোরেট ব্র্যান্ডিং এর কোনো প্যাকেজ নিয়ে আসে সে, যে কোনো ক্লায়েন্টের কাছে, ক্লায়েন্টের নতুন কোম্পানি, তার ব্র্যান্ডিং প্যাকেজ লাগবে। তখন তার সবগুলোই লাগবে। তার বিজনেস কার্ডও লাগবে, লোগো তো লাগবেই, ফ্লায়ারও লাগবে, অ্যাডভার্টাইজ করার জন্য এনভেলপ, তো তার ওই লেটার হেডটা যখন আপনারা আ কোনো একটা কোম্পানি যখন আপনাকে কোনো লেটার পাঠায়, তখন একটা এনভেলপে পাঠায়। কর্পোরেট কোম্পানিগুলো এনভেলপ ডিজাইনও নেয়। তারপরে তাদের ওয়েবসাইটে ডিজাইন লাগবে, যেমন ল্যান্ডিং পেজ ডিজাইন, এইটাও লাগবে তাদের। মানে সব কিছুই তখন দরকার হবে। তো সব কিছুই আমরা তো শিখবই। আবার আপনারা যদি কোনো স্পেশাল সেক্টরে কাজ করতে চান, তাহলে এখান থেকে জাস্ট একটা সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কথা শোনা যাচ্ছে না, হ্যালো? আমরা এখানে স্ট্যাটিক গ্রাফিক্স নিয়ে কাজ করব। সাব্বির ভাই, সাব্বির একটু মাইকটা অফ করো তো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে আমাদের যে এই গ্রাফিক্সের যে আমরা এই কোর্সটা করতেছি, এটা হচ্ছে স্ট্যাটিক গ্রাফিক্স নিয়ে কাজ করব আমরা। মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করব না এখানে। আমাদের মোশন গ্রাফিক্সের জন্য আরেকটা টিউটোরিয়াল আছে, আছে আমাদের। মোশন গ্রাফিক্সের জন্য 3D কমার্শিয়াল ভিডিও এডিটিং, বা এই যে এখানে ক্যাটেগরি দিয়ে 3D অ্যানিমেশন দেখায়। এই যে আমাদের লার্ন অ্যানিমেশন বা অ্যাডভান্স অ্যানিমেশন মাস্টার ক্লাস। এখানে আমরা স্ক্রিন দেখা যায় না? প্রেজেন্ট করতেছি তো। আর কেউ দেখতে পাচ্ছেন বা দেখা যাচ্ছে? আচ্ছা, সমস্যা নাই। আমি জাস্ট বলে দিই, এইখানে এই যে লার্ন অ্যানিমেশন বা অ্যাডভান্স 3D মাস্টার ক্লাস, এখানে আমরা এই কোর্সটাতে এই আফটার ইফেক্ট নিয়ে মোশন গ্রাফিক্সে কাজ দেখাইছি, হ্যাঁ? বা দেখাবো। এখনো তো মডিউল এড করা হয় নাই। আমরা মোশন গ্রাফিক্স নিয়ে এই কোর্সে কাজ করব। আমাদের যে রানিং কোর্স, এটাতে শুধু আমরা স্ট্যাটিক গ্রাফিক্স নিয়ে কাজ করছি। মোশন গ্রাফিক্স নিয়ে আমরা কাজ করব না। হালকা একটু অ্যানিমেশন দেখাবো, যেটা ওইটা ফটোশপ দিয়ে কিভাবে করতে হয়। তো ওইটার ক্রেডিবিলিটি খুব কম। ফটোশপ দিয়ে অ্যানিমেশন আমরা জাস্ট একটু জিফ বানানোর জন্য অথবা একটা লোগো অ্যানিমেশন করার জন্য ইউজ করি। ফটোশপ দিয়েও অ্যানিমেশন করা যায়। তো এটা হালকা একটু দেখাবো। এখানে মোশন গ্রাফিক্স নিয়ে কাজ কম। হ্যাঁ, হ্যাঁ। আপনারা যখন কাজ শিখবেন তখন লাগবে। আমি তো কাজ করি, তো এইজন্যে এগুলো আমার এখানে রেখে দিতে হয় শর্টকাট হিসেবে। হ্যাঁ, যখন ইনস্টল করবেন তখন মানে যখন কাজ শিখবেন তখন ইনস্টল করবেন। আপনাদের দরকার নাই এখন। এগুলো ইনস্টল করে রাখতে গেলে আবার অনেক র‍্যামের দরকার আছে, অনেক স্টোরেজের দরকার আছে। তো এইখান থেকে দেখা যাচ্ছে আমার ফটোশপ ওপেন করলাম। আমি এগুলো সবগুলো একসাথে ওপেন করে কাজ করতে পারি। কারণ আমার র‍্যাম 32 জিবি। সমস্যা হয় না আমার। দেখা যাচ্ছে সবগুলো ওপেন করে একসাথে কাজ করতে পারতেছি। দেখা যাচ্ছে আমি ফটোশপে কাজ করতেছি, প্রিমিয়ার প্রোতে রেন্ডার দিয়ে দিলাম। ভিডিও রেন্ডার হচ্ছে। আবার ইলাস্ট্রেটরে আমি একটা লোগো বানাইতেছি। এভাবে সবগুলো একসাথে কাজ করতে পারি। যখন আপনারা আরো অ্যাডভান্স লেভেলে যাবেন, পিসি-টিসি আপগ্রেড করবেন, তখন এভাবে একসাথে সবগুলো ইনস্টল দিয়ে কাজ করবেন। সাব্বির কি বলতেছিলা? হ্যাঁ, হ্যাঁ। আ কি ইনফোগ্রাফি, হ্যাঁ, এড করে দিচ্ছি, এড করে দিচ্ছি। তোমার মাইক্রোফোনের সমস্যা মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, খুব শব্দ হচ্ছে। কি ডিজাইন যেন বললা? ইনফোগ্রাফিক ডিজাইন আর হ্যাঁ, হ্যাঁ, ওকে। এই দুটো আমি এখন এড করে দিচ্ছি তাহলে। এভাবে সাজেশন দিবা, সমস্যা নাই। এ আমি আমার কোনো আমার কোনো কৃপণতা নাই যে এটা বেশি হয়ে গেল, এই মডিউলটা বা লেসনটা বেশি হয়ে গেল। মানে শেখাতে ভালো লাগে আমার, সমস্যা নাই। ঠিকই আছে। আপনার, হ্যাঁ, 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 সমস্যা নাই। অভ্যাস হয়ে গেল আমারও। সবাই সাজেশন দিবেন, হ্যাঁ? যে কি জিনিস এড করা যাইতে পারে এই মডিউলগুলোর মধ্যে। সাজেশন দিলে আমি ওটাকে এড করে দিবনি। তো তাহলে আজকের মতো শেষ করি নাকি? ওকে।
ঠিক আছে। আহ, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। বাই বাই।